এটা তোমার বাসা, তুমি এই বাড়ির ছেলে। হ্যাঁ, আপনি ভাবির বোন? হ্যাঁ। ও আমাদের ব্যাপারে কেউ কিছু জানে? না। গুড। পড়াশোনা কেমন চলছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? মোটামুটি। তুমি তো আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছো। জি। ভালো। প্রেম কয়টা করলে? ধুর, কি বলেন? বাবা, এখনো লজ্জা পাও? ধুর, কই লজ্জা পেলাম? ওই তো পাচ্ছো। তার রিলেশন কয়টা করেছো? বলো বলো শুনি। একটাও না। আয়নের কথা শুনে নদী অবাক হয়ে বলে, ওমা, কেন? ভার্সিটিতে উঠে গেলে এখনো একটা প্রেম করো নাই? দেখতে তো তুমি মাশাল্লাহ, কাউকে পটাতে পারো নাই। ওইসব করা লাগে না। আমি তো বিবাহিত, বউ বাদে অন্য কারোর সাথে রিলেশন করলে পরকীয়া হয়, তাই ওইসব গুনাহ কাজ থেকে দূরে আছি। আয়নের কথা শুনে নদী চুপ হয়ে গেল। দুজন চুপ করে বসে থাকলো। নদী আয়নের দিকে তাকিয়ে থাকলো। নদী বলে ওঠে, আমি তো তোমাকে স্বামী হিসেবে মেনে নেই নাই। আর আমাদের বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট ভাবে হয়েছে, ভুল বোঝাবুঝিতে হয়েছে। বিয়ে তো হয়েছিল, আমরা মানি আর না মানি, বিয়েটা তো হয়েছে, এইটা তো অস্বীকার করা যায় না। যাই হোক, ওইটা বাদ দেন, কেউ শুনে ফেললে সমস্যা হবে। আয়নের কথা শুনে নদী কিছুক্ষণ তাকিয়ে থাকলে আয়ন উঠে বলল, থাকেন দেখি ভাবি কি রান্না করে। আমিও যাব। আয়ন রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। আয়ন রূপার পাশে বসে বলল, ওয়াও ভাবি, আপনি পুরিও বানাতে পারেন? পারতাম না, বাট আম্মুর মুখ থেকে শুনেছি আমার দেবরজি নাকি পুরি ডাল দিয়ে খেতে অনেক পছন্দ করে, তাই ইউটিউব দেখে করে ফেললাম। খেয়ে দেখেন কেমন হলো। আয়নকে পুডিং প্লেটে দিলে আয়ন খেতে লাগলো। নদী বলে ওঠে, আপু, কোনো সাহায্য লাগবে নাকি? না, পুরি খেয়ে দেখো কেমন লাগে। ভাবি, অনেক মজা হয়েছে, নতুন নতুন অনেক ভালো করছেন। ধন্যবাদ ভাই আমার। রূপা নদীকে নিতে বলে নদী নিয়ে খেতে লাগলো। মাঝে মাঝে আয়নের দিকে আর চোখে দেখতে লাগলো। আয়ন বলে ওঠে, ভাবি, আমি আর খাবো না, অনেক খেয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, পরে খাও। আয়ন হাত ধুয়ে চলে গেল। আয়ন খাটের উপরে শুয়ে থেকে ফেসবুকিং করতে লাগলো। 2 ঘন্টা পর নদীর রুমে ঢুকলে আয়ন উঠে বসে বলল, কিছু বলবেন? আমাকে একটু ফোনে টাকা রিসার্চ করে নিয়ে এসে দিতে পারবে? কত টাকা? 200। নাম্বার দেন। নদী নাম্বার বলে আয়ন নাম্বার ফোনে তুলে নিল। নদী বলে ওঠে, আমি টাকা নিয়ে আসছি। আয়ন বিকাশ থেকে 300 টাকা পাঠিয়ে দিল। নদী দরজার সামনে ফোনে SMS আসলে নদী ফোন চেক করে আয়নের দিকে তাকিয়ে বলে, তুমি টাকা পাঠালে কেন? আমার বিকাশে ছিল, আর বাহিরে যাইতে পারবো না। আচ্ছা ওয়েট করো, আমি টাকা নিয়ে আসছি। আমি কি দোকানদার নাকি যে আমি টাকা নিতে যাব? তোমার টাকা তুমি নেবে না, এটা কেমন কথা? আমার কাছে টাকা আছে, লাগবে না। আমি তা শুনে কি করব? তুমি আমাকে রিচার্জ করে দিয়েছো, সেখানে তুমি আমার থেকে টাকা পাও। মেয়ে মানুষের টাকা আমি নেই না। টাকার বদলে একটা কাজ করে দিতে পারেন? কি কাজ? আমার একটা পড়াতে সমস্যা হচ্ছে, অনেকবার চেষ্টা করছি, পারি নাই। ওয়েট, টাকা নিয়ে আসছি, তারপর বুঝিয়ে দেব। নদী চলে গেলে আয়ন রুম থেকে বের হয়ে রূপাকে দেখে কাছে গেলে নদী টাকা নিয়ে দিতে যাবে। আয়ন বলে ওঠে, ভাবি, ওনাকে আমি রিচার্জ করে দিয়েছি জন্য আমাকে টাকা দিয়ে অপমান করতে চাচ্ছে। আরে কি বলো? অপমান কেন করব? ছাড়, টাকা দিতে হবে না। টাকা পাবে, টাকা দিব না? ভাবি, আমি বাহিরে যাচ্ছি। তাড়াতাড়ি বাসায় এসো, আম্মু আসার আগেই। ঠিক আছে। আয়ন বাসা থেকে বের হয়ে গেল। নদী ডাক দিতে যাবে, তার আগে চলে গেল। রূপা বলে ওঠে, আরে বাদ দে, ওই টাকা দিবে না। আমি রিচার্জ নিয়েছি, টাকা না নিলে আমার টাকা ব্যাক নিতে বলে দিবে। আরে ও সবাইকে রিচার্জ দেয়, অনলাইনে কাজ করে টাকা যা পায় আমাদের কিছু না কিছু দেয়, রিচার্জ করে দেয়। ওর যেটা ভালো লাগে ওইটাই করে। আর টাকা ফেরত দিতে চাইলে নিবে না তো, রাগ করবে আরও। ওকে রাগানোর দরকার নেই। অনলাইনে আবার কি কাজ করে? ওদের পেজ আছে জামা কাপড়ের, ওরা 2 বন্ধু মিলে কাজ করে। ওরা নিজেরা হয়তো দোকান দিবে। ওদের টাকার অভাব আছে নাকি?
যে আবার এসব করা লাগবে? আয়ন ছোট থেকে সবার থেকে আলাদা। ও নিজে কিছু করতে চাই। আব্বু আম্মুও কিছু বলে না। আগে নাকি বকাঝকা করতো, এখন সবাই ওর মতো ওকে ছেড়ে দিয়েছে। ও আচ্ছা, প্রেম করে নাকি? নিশ্চয়ই গার্লফ্রেন্ডের জন্য নিজের পায়ে দাঁড়াচ্ছে। ধ্যাত, আমার দেবতা অনেক ভালো। মেয়েদের পিছনে সময় কাটানোর মানুষই না। যা, রুমে যা, আমি কাজটা শেষ করে আসি। রূপার কথা শুনে নদী রুমে গিয়ে বসে থেকে আয়নের কথা ভাবতে লাগলো। আয়ন 9টায় বাসে আসলে দেখে সবাই খাবার টেবিলের সামনে বসে পড়েছে। আয়নকে দেখে আম্মু বলে ওঠে, আয়ান, তুলি আসবে, সকালে ওকে রিসিভ করিস। ঠিক আছে। ফ্রেশ হয়ে খেতে আয়। ঠিক আছে। আয়ন রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে নদীর পাশে বসলো। রূপা বলে ওঠে, আম্মু, তুলির সাথে কি বিয়েটা দিয়ে দিবেন নাকি? এঙ্গেজমেন্ট করে রাখতে হবে, আর বিয়ে পড়িয়ে রাখলে বেশি ভালো হইতো। তুলি যেমন করে। ওই একটু বেশি বেশি করে। আয়ন রেগে যায়, বিয়ে দিলে ভালো হবে। রূপার কথা শুনে নদী বিষম খেলো। আয়ন সাথে সাথেই পানি ঢেলে নদীর মুখের সামনে ধরে খাওয়াই দিতে লাগলো। নদী আয়নের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেতে লাগলো। রূপা বলে ওঠে, আস্তে খেতে পারিস না? বৌমা, ধমক দিলিও না, এমনিতে বেশম খেয়েছে। নদী ঠিক আছো তুমি? জি আন্টি। নদী গ্লাসটা রেখে দিল, খাবার খেতে লাগলো। নিচের দিকে তাকিয়ে থেকে আয়ন বলে ওঠে, আম্মু, আমি এখন এসব কিছু করতে পারবো না। আরে, বিয়েটা পড়িয়ে রাখলে খারাপ কি? তুই তোর বাসায়, তুলি ওর বাসায় থাকবে। দুজনের পড়াশোনা শেষ হইলে অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবো। আম্মু, এইসব বিষয় নিয়ে আমি কিছু ভাবতে এখন চাচ্ছি না। আচ্ছা, দেখা যাক। তা তোর পড়াশোনা কেমন চলছে? ভালো। পড়াশোনা মনোযোগ দে। সারাদিন তো দুজনকে লাইভ করতে দেখি। আয়ন মাথা নিচের দিকে তাকিয়ে খাবার খেতে লাগলো। ওর আম্মুর কথায় কিছু বলল না। নদী আয়নের দিকে আর চোখে তাকিয়ে খেয়ে চলে গেল। আয়ন খাবার খাওয়া শেষ করে ছাদে চলে গেল। ছাদে গিয়ে এক সাইডে গিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। কারেন্ট চলে গেলে নদী ছাদে আসলো। আয়নের পাশে দাঁড়ালো। গ্রিলে হাত রাখতেই নদী ভয়ে চিৎকার দিতে যাবে। আয়ন সাথে সাথে ফোনের আলো জ্বালিয়ে সোজা নদীকে নিজের কাছে নিয়ে এসে মুখে হাত দিয়ে ধরে বলে, চিৎকার দেন না, আমি আয়ান, ভূত না। আয়নের হাতে স্পর্শে নদী কেঁপে উঠল। আয়নের শরীরের ঘ্রাণ নাকে আসলেই নদী আয়নের দিকে তাকালো। আয়ন আস্তে আস্তে মুখ ছেড়ে দিলে আয়ন বলে ওঠে, সরি, মুখ চেপে ধরার জন্য। আপনি চিৎকার দিলে সবাই উল্টাপাল্টা ভাবতো। এখানে একা কি করো আর ভূতের মতো দাঁড়িয়েছো কেন? কি আর করব, ভালো লাগছে না, তাই আকাশের দিকে তাকিয়ে তারা দেখি। আর হুট করে কারেন্ট গেছে, কি আর করব। ও, আপনি এখানে একা এসেছেন, ভূতের ভয় পান, আবার একা ছাদে আসেন। আমি মোটেও ভয় পাই না। হ হ, তাই তো দেখতে পেলাম। নদী হাসলে নদী তোতলাতে তোতলাতে বলে, কোচও দেখেছো, হুট করে কারো হাতে স্পর্শ পেলে যে কেউ ভয় পাবে। বুঝলাম। তা সত্যি ভূত দেখবেন নাকি? না, আমার দরকার নেই ভূত দেখার। আরে ওয়েট করেন, আমি দেখাই আপনাকে। আয়ন নদীকে হাতের দিকে ইশারা করলে নদী হাত অনুযায়ী তাকাতেই চমকে গেল। আয়ন আস্তে আস্তে বলে, ওই বট গাছে প্রতিদিন ভূতের দলগুলো গোল আলো হয়ে খেলা করে। দেখেন ওরা কিভাবে খেলা করে। নদী আয়নের কথা শুনে শরীর শিউরে উঠল। আয়ন আস্তে আস্তে কথা বলে নদী ভয় আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ন থমকে গেল। নদী ভয় বলে ওঠে, আমি রুমে যাব, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর জীবনেও এখানে আসবো না। আমি রুমে যাব, আমার খুব ভয় লাগছে। নদী কথাগুলো বলে আয়নের টি শার্ট খামচি ধরে ধরে বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে বলে, আরে আরে ওয়েট, ভয় পেন না, ওরা কারো কোনো ক্ষতি করে না। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, ওরা কারো কিছু করে না। না, আমি এখান থেকে যেতে চাই। আমাকে নিচে নিয়ে চলো, আমার ভয় লাগছে। নদী কথাগুলো বলে ভয়ে অজ্ঞান হয়ে গেল। আয়ন ভেবা জায়গা খেয়ে গেল। নদী পড়ে যেতে নিবে। আয়ন সাথে সাথেই বুকের সাথে জড়িয়ে নিল। আয়ন নদীকে নিয়ে সিঁড়িতে পাড়া দিতেই কারেন্ট চলে আসলো। আয়ন নদীকে নিয়ে নিচে নামলো। আয়নের আম্মু বলে ওঠে, আয়ান, নদী কি হয়েছে? ভয় পেয়ে
অজ্ঞান হয়ে গেছে। কিভাবে? আর বলো না, বটগাছের উপরে যে কিছু লাইটের আলো যায় না, ওইটা দেখে আমি বলছি ভূত খেলা দেখাচ্ছে। উনি সত্যি ভেবে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আয়নের কথা শুনে আয়নের আম্মু থাপ্পড় দিতে দিতে বলে, ফাজিল ছেলে, রুমে নিয়ে চল। আয়ন নদীকে নিয়ে রুমে ঢুকতেই রূপা রাফি বলে ওঠে। ভাই কি হয়েছে নদীর? পরে বলি। আয়ন খাটে শুয়ে দিয়ে পানি ছিটিয়ে দিতে লাগলো। নদী জ্ঞান ফিরল, চোখ খুলে আয়নকে জড়িয়ে ধরল। আয়ন বলতে লাগলো, আরে আরে, এখন কারেন্ট এসেছে, আপনাকে রুমে নিয়ে এসেছি তো। আম্মু, আপু, ভাইয়া সবাই আছে। আয়নের কথা শুনে নদী সামনের দিকে তাকাতে সাথে সাথে আয়নকে ছেড়ে দিল। আয়ন খাট থেকে উঠে পড়ল। রূপা কাছে গেলে রাফি বলে, কি হয়েছে রে, এত ভয় পেয়ে আছিস কেন? না মানে ভাইয়া, বট গাছে যে লাইটের আলো এসে পড়ে, ওরা কাজ করার সময় লাইটগুলো তো নাড়াচাড়া হয় মনে হয়। গোলালোর বট গাছে খেলা করছে, ওইটা দেখিয়ে বলছি ভূত খেলা করছে, বাকিটা ইতিহাস। আয়নের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। আয়নও দাঁতের দাঁত চেপে হাসি দিলে নদী রেগে বলে, তার মানে তুমি আমাকে ইচ্ছে করে ভয় দেখালে? তোমাকে তো আমি... আয়নকে নদী মারতে আসতেই আয়ন দৌড়ে গিয়ে ওর আম্মুর পিছনে দাঁড়িয়ে বলে, ভিতর ডিম তা বলে না, আমার দোষ। ডিম কোথাকার? আমি ভিতর ডিম, সামনে আসো সাহস থাকলে। আমার আবার মেয়ে মানুষের সামনে যাইতে শরম করে। আয়নের কথা শুনে রূপা রাফি হেসে ফেলল। নদী আরও রেগে যেতেই আয়ন শীষ বাজাতে বাজাতে দরজার সামনে গিয়ে ভোর দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। রূপা হাসতে হাসতে বলে, বাবারে বাবা, আয়নও দুষ্টুমি করতে পারে। আগের মতন ফাজিল হচ্ছে দিন দিন। আগে অনেক ফাজিল ছিল, 1 বছর ধরে অনেকটা শান্ত হয়ে গেছে। নদীরা করো না, ওর সামনে কোনো কিছু দেখে ভয় পেলে প্রকাশ করো না, ওই আরও ভয় দেখানোর চেষ্টা করবে। বেআইন ও আরও জ্বালাবে তোমাকে। আচ্ছা শোনো, শুয়ে পড়ো। রূপা, রাফি তোমরা অন্য রুমে যা, নদী এখানে থাক। তুলি আসলে তুলির সাথে পাশের রুমে থাকবে। রূপা রাফি চলে গেল। নদী শুয়ে পড়ল। আয়ন খাটে শুয়ে থেকে নদীর কথা ভাবতে লাগলো। নদী জড়িয়ে ধরার মুহূর্তটাই বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। এইদিকে নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদী ভাবতে লাগলো, ছি ছি, ওই পিচ্চিকে কেন যে জড়িয়ে ধরলাম, কি লজ্জাটাই না পেলাম। আর ফাজিলটা আমাকে এইভাবে ভয় দেখালো, পরে দেখাবো মজা আমাকে ভয় দেখানোর, তাই না? নদীর কথাগুলো ভাবতে লাগলো। একবার রাগ করতে লাগলো, আবার পরক্ষণেই মুখে হাসি ফুটে উঠল। দুজন একে অপরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলেই নদী উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে ফোনের দিকে চোখ গেলে নদী আয়নকে কল দিতে লাগলো। আয়ন ঘুম ঘুম চোখে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম সালাম। আমি কে মানে? ও নদী, তুমি কিছু বলবে? ওই বেয়াদব, আমি তোমার সিনিয়র আপু হই, আমাকে নাম ধরে কেন ডাকছো? বউ হও, আপু না। আয়নের কথা শুনে নদী চুপ হয়ে গেল। আয়ন বলে ওঠে, কিছু বলবে? নামাজ পড়বে না নাকি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে যাও। পড়তে যাব। ওকে, আপনি পড়েন, আমি উঠি। বাই। আর হ্যাঁ, ধন্যবাদ আমাকে কল দিয়ে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য। আয়ন কথাগুলো বলে কল কেটে দিয়ে উঠে পড়ল। নদী কিছুক্ষণ ভেবে নামাজে দাঁড়িয়ে গেল। আয়ন উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে বাসে আসলে দেখে রূপা নদী রান্না করছে। আয়ন বলে ওঠে, ভাবি, নুডলস রান্না করে দিতে পারবেন কি? অনেক ক্ষুধা লাগছে। ওলে ওলে পিচ্চিটা, আচ্ছা তুমি বসো, আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি। ধন্যবাদ ভাবি। হয়েছে, ধন্যবাদ দিতে হবে না, যাও। আয়ন বের হইতেই কানে ভেসে উঠল নদী বলছে, আপু, আমি রান্না করে দেই। আচ্ছা ঠিক আছে। রূপার কথা শুনে নদী নুডলস রান্না করতে শুরু করে দিল। আয়ন মুচকি হাসি দিয়ে সোফায় গিয়ে বসে ফোন চালাতে লাগলো। আয়নের আম্মু বলে ওঠে, বৌমা, নদীকে দিয়ে কেন কাজ করাচ্ছ? না মানে আম্মু, আসলে ওর বিয়ে হলে তো কাজ করতে হবে তাই না? আমার মতো ভালো শাশুড়ি ও তো নাও পেতে পারে, তাই রান্না সব শিখে নয় ভালো ওর জন্য। নদী, তুমি চাও
এখন এসব শেখা লাগবে না, আস্তে আস্তে এমনিতেই শিখে যাবে। আন্টি, তার মানে আপনি আমাকে মেয়ে হিসেবে দেখেন না? আরে আরে, এইটা কেমন কথা? মেয়ে হিসাবে দেখি জন্য তো কাজ করতে দেব না। যাও, আমরা দুজনে সব করে নিব। আম্মু, আপনার অফিস নেই? আছে, আজকে লেট করে যাচ্ছ। তোমার শ্বশুর এসেছে আর কাজ তেমন নাই। ও আচ্ছা। নদী, যাও, আমি রান্না করে দিচ্ছি। আন্টি, আমি পারি তো, প্রায় শেষের দিকে। বিয়েন বলবে আমার এক মেয়েকে দিয়ে তো কাজ করায়, আবার আরেকটাকে দিয়ে কাজ করানো শুরু করেছে। আয়নের আম্মুর কথা শুনে রূপা নদী হেসে দিল। নদী বলে ওঠে, আন্টি জানে তার বেআইন কেমন। আম্মু নিজেই বলে দিয়েছে আমি যেন সবার কাজে হেল্প করি। কোনো হেল্প করা লাগবে না, তোমার কাজ, খাবে, ঘুরবে, পড়াশোনা করবে, এই 3টা কাজ তোমার। ওকে ওকে। নদীকে সরিয়ে দিয়ে আয়নের আম্মু নুডলস রান্না করে 2 বাটিতে নিয়ে আয়নকে ডাক দিল। আয়ন আসলে আয়নের আম্মু বলে ওঠে, নদীকে 1 বাটি দে আর নিজে খা। ওকে আম্মু। আয়ন 2 বাটি নিয়ে যেতে লাগলো। আয়ন নদীকে দিয়ে বলল, এই নিন আপনারটা। আমার জন্য কেন নিয়ে আসলে? আম্মু দিয়েছে, আপনি নিন। নদীর হাতে দিয়ে আয়ন পাশে বসে টিভি চালু করে দিয়ে বলল, আমি কার্টুন দেখব, আপনি কি কিছু দেখবেন? না, তুমি দেখো। আয়ন কার্টুন দেখতে লাগলো আর খেতে লাগলো। ফোন বেজে উঠলে আয়ন কল রিসিভ করে বলল, জি বেআইন বলেন। আমাকে যে নিয়ে যাওয়ার কথা ছিল আপনি কি ভুলে গেছেন? 8টায় আসার কথা, 7টায় ফোন দিয়ে এইটা বলার মানে কি? এখন আসছি ভাবি, রেগে যাচ্ছে, তাড়াতাড়ি করে আসো। আসছি। নুডলসের বাটি টি টেবিলের উপর রেখে চলে গেল। নদী ডাকলে আয়ন বলে ওঠে, আপু, বেআইন বাস কাউন্টারে নিয়ে আসতে হবে, আপনি খান। আয়ন তাড়াতাড়ি রুমে চলে গেল। নদী আয়নের চামচের সাথে নিজের চামচ পাল্টে ফেল। নদী আয়নের চামচ দিয়ে খেতে লাগলো। হঠাৎ করে নদী ভাবতে লাগলো, এসব কি করছিস নদী? পাগল হয়ে গেলি নাকি? আয়ানকে দেখে নিজের ভেতর কেমন একটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তো এইসব পরিবর্তন করে লাভ নাই। আয়ান তোমার ছোট, ওই বিয়ে কেউ মেনে নেবে না। এসব চিন্তা ভাবনা বাদ দে। নদী কথাগুলো ভেবে চামচ চেঞ্জ করতে গিয়েও করলো না। আয়ন গাড়ির চাবি নিয়ে দৌড়ে বের হয়ে গেল। আয়ন বাস কাউন্টারে গিয়ে ওর বোনের তুলির হাত থেকে লাগেজ নিল, ডিকিতে রেখে দিল। আতিয়া তুলি গাড়িতে উঠে পড়ল। আয়ন বলে ওঠে, আপু সরি, আমি তো জানতাম না তুমি অত তাড়াতাড়ি আসবে। চুপ কর, তুই তো আমাকে সহ্য করতে পারস না, আমি আসলে তো তোর সমস্যা হয়। আপু তুমি আমাদের একমাত্র বোন, তুমি আসলে আমার কেন সহ্য হবে না? তুমি সব সময় আমার সাথে এভাবে কেন কথা বলো? আমি বলছি তো, আমি সত্যিই জানতাম না তুমি এত তাড়াতাড়ি আসবে। ভাবি রাগ করেন না তো, আমি আন্টিকে বলতে ভুলে গেছিলাম, ভুল সময় বলে দিয়েছিলাম। বাদ দাও তুলি, ওর হয়ে তুমি মিথ্যা বলো না। আতিয়ার কথা শুনে আয়নের রাগ হইলে কিছু বলল না। আয়ন বাসার ভিতরে গাড়ির চাবি নিয়ে গাড়ি থেকে নেমে হন হন করে চলে গেল। আতিয়া রেগে বলে ওঠে, কার উপরে তেজ দেখাস রে? লাগেজ কে নেবে? আমি নিয়ে যাব নাকি? আয়ন পিছনে ঘুরে লাগেজের ডিকি থেকে বের করে 2টা নিয়ে যেতে লাগলো। আতিয়া তুলি ওর পিছন পিছন যেতে লাগলো। আয়ন ভিতরে ঢুকলে নদী অবাক হয়ে গেল। আয়ন লাগেজদের মাঝখানে ঢিল দিয়ে রেখে চাবি ঢিল মেরে ফেলে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নদী অবাক হয়ে চাবিটা তুলল। আতিয়া বলে ওঠে, আম্মু, এই আম্মু, তোমার ছেলে এত কিসের ভাব দেখায়? নিজেকে কি ভাবে? হ্যাঁ, অনলাইনে কি বিজনেস করা শুরু করছে? এত এত ভাব। আতিয়ার কথা শুনে আয়নের আম্মু রূপা রান্নাঘর থেকে বের হয়ে আসলো। রূপা বলে ওঠে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো ছিলাম। এখানে এসে মনে হয় সবার ভালো থাকা হারাম করে দিলাম। আতিয়া, যা, রুমে গিয়ে রেস্ট নে। আতিয়া রেখে লাগেজ নিয়ে চলে গেল। তুলিও চলে গেল। আতিয়াকে শান্ত করতে করতে নদী আয়নের আম্মুর দিকে চাবি দিয়ে বলে, আয়ান ফেলে দিয়ে গেছে। এইটা ওর গাড়ির চাবি। এই মেয়ে যেদিন আসবো সেদিন গাড়ি চাবিটা আসতে থাকে না। আমি ওকে দিয়ে আসবো নাকি?
থাক, রেগে আছে মনে হয়। ওয়েট, আমি দেখছি। নদী চাবি নিয়ে যেতে লাগলো। আয়নের রুমে ঢুকতেই দেখে আয়ন খাটের উপর পা ঝুলিয়ে বসে নিচের দিকে তাকিয়ে আছে। নদী আয়নের পাশে বসলে আয়ন বলে ওঠে, কিছু বলবে? রাগ কেন করছো? বড় বোনের উপরে কেউ রাগ করে? কেন রাগ করছে? এখানে তো 2 মাস থাকবে, বুঝতে পারবে। কি বুঝবো? সময় হোক। যাই হোক, কিছু বলবে নাকি? তোমার চাবি। ধন্যবাদ। নদী উঠতে যাবে। আয়ন নদীর হাত ধরে নদী কিছু বলতে যাবে, তুলির কণ্ঠে শব্দ শুনে হাত ছেড়ে দিল। তুলি রুমের ভিতর ঢুকে বলে, হাই, আপনি ভাবির বোন? জি, আপনি তুলি? জি, আমাকে আপনি তুমি করে বলতে পারেন। ওকে। আয়ান জানো, রাগ করছো অনেক। তুলি আয়নের পাশে বসে হাত জড়িয়ে ধরে। নদী আয়নের দিকে তাকাতেই আয়ন নদীর চোখে চোখ পড়তেই দেখে নদীর চোখগুলো ছলছল করছে। আয়ন তুলির হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তুলি আয়নের গালে একের পর এক কিস করতে করতে বলে, বেবি রাগ করে না, আমার ভুল হয়েছে। তুমি তো জানো বাবি হুদাই রেগে যায়। প্লিজ সোনা, বাবুটা রাগ করে না। তুলি, হাত ছাড়ো। বলো রাগ করো নাই। রাগ করে থাকলে আমি ছাড়বো না, তোমাকে কিস দিতে থাকবো। তুলি আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে লাগলো। নদী রাগ হইতে লাগলো। নিজের অজান্তেই নদী আর এক মুহূর্ত ওইখানে না থেকে বের হয়ে গেল। আয়ন তুলিকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি ঠিক আছি, রাগ করি নাই। আর তুমি এমন কাজ করবে না তো। আমাদের বিয়ে এখনো হয় নাই। বিয়ে তো হবে, তাই না? যখন হয় তখন বোঝা যাবে। এখন প্লিজ তোমার রুমে যাও। তুমি কি আমাকে বের করে দিচ্ছ? আয়ন তুলির কথায় কিছু না বলে ব্যাগ নিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে আয়ন বাসে আসলে দেখে আতিয়া নদীকে ঠেস দিয়ে কথা বলছে। আয়ন বলে ওঠে, আপু, তোমার শ্বশুর আগে মাছ বিক্রি করতো, তাই না? আয়ন কথাটা বলে নদীর পাশে বসলে আতিয়া তুলি রেগে গেল। তুলি বলে ওঠে, আয়ান, তুমি কি বলতে চাচ্ছ? আমি আবার কি বললাম? আমি শুধু বললাম তোমার আব্বু আগে তো মাছ বিক্রি করতো। নদীর আব্বু কৃষির সাথে কলেজ টিচার। তোমার আব্বু যেমন সম্মানের মানুষ, তেমন নদীর আব্বু দুইজন আমাদের চাহিদা মেটাচ্ছে। একজন ভাত, একজন মাছের, দুইজনকে স্যালুট করা উচিত। আয়ন কথাগুলো বলে মুচকি হাসি দিয়ে চলে গেল। আয়নের আম্মু রূপা নদী মিটি মিটি হাসতে লাগলো। আতিয়া গজগজ করতে লাগলো। আয়নের আম্মু বলে ওঠে, রহিমা, হায়ানকে খাবার দিয়ে এসো, এখানে আসার দরকার নেই। তুমি মিটি মিটি কেন হাসছো আম্মু? আমার শ্বশুরকে অপমান করলো আর তুমি হাসছো? যাক বাবা, তোমার শ্বশুরকে কখন অপমান করলো? ওই তো সম্মান করলো। উল্টো পাল্টা ভাববি না তো। ওই, আমি এখন উল্টাপাল্টা কথা বলা শুরু করছি, তাই না? আমার কথা তো এখন খারাপ লাগবেই। এখন তো তোমার ছেলেরা সব সঠিক কথা বলে। আম্মু কিছু বলতে যাবে, রূপা থামিয়ে দিল। নদী ওইখান থেকে উঠে চলে গেল। আয়ন হালকা খেয়ে নদীর রুমের সামনে গিয়ে বলল, নদী, ছাদে যাবে নাকি? তোমার হবু বউকে নিয়ে যাও। আয়ন কিছু না বলে চলে গেল। নদী খাটের উপর বসে থেকে সকালের কথাগুলো মনে পড়তে রাগ হতে লাগলো। নদীর চাদর খামচি দিয়ে বসে থাকলো। তুলি রুমে এসে আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। তুলি বের হলে নদী অবাক হয়ে গেল। পাতলা টি শার্ট আর প্যান্ট পরে বের হয়ে গেল। নদী ভাবতে লাগলো, কি ব্যাপার, ওই এভাবে কোথায় গেল? আয়নের কাছে গেল না তো? আমার জামাইকে নিজের প্রতি আকর্ষণ করতে যাচ্ছে না তো? ওয়েট, বের করছি। আমার জামাইয়ের সাথে ঘষাঘষি করা। নদী তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। ছাদে চলে গেল। নদী যা ভেবেছিল ঠিক তাই হচ্ছে। তুলি আয়নকে বারবার জড়িয়ে ধরছে। আয়নের হাত নিজের কোমরে রাখতে যাবে, তখনই নদী বলে উঠল, আয়ন, আমি এখন ফ্রি আছি, চলো। কোনো পড়া বুঝতে পারছো না, বুঝিয়ে দেই। নদীর কথা শুনে তুলি আয়ন পিছনে তাকাতেই তুলি কিছু বলার আগেই আয়ন বলে, ও হ্যাঁ, চলেন। ওই অধ্যায়ে কিছু বুঝতে পারছি না। আয়ন তুলিকে সরিয়ে দিয়ে চলে যেতে লাগলো। তুলির আগে ছাদের রেলিং ঘুষি মেরে গজগজ করতে লাগলো। আয়ন নদী নিচে গেলে আয়ন হাসি মুখে বলল, আয়ন থ্যাংক ইউ বউ। কথাগুলো বলে হাসতে হাসতে চলে গেল। নদী মুচকি হাসি দিয়ে যেতে লাগলো। আয়ন রুমে গিয়ে খাতা বই নিয়ে এসে নদীর রুমে গেল। নদী বলে ওঠে, সত্যি পড়বে নাকি? হ্যাঁ। বসো। আমিও পড়তে বসবো। বসো আমার এই পাশে। আয়ানের পাশে বসি।
আমার পাশে বসলে কি উনি তোমাকে পড়াতে পারবে নাকি? তুমি থাকো, আমি ওই পাশে যাই। আয়নের কথাই তুলি রেগে বলে। তোমরা পড়ো, আমাকে পড়তে হবে না। তুলি চলে গেল। আয়ন নদীর দিকে বই এগিয়ে দিয়ে বলল। এই অধ্যায় সমস্যা হচ্ছে। নদী আয়নকে বুঝিয়ে দিতে লাগলো। দুজন পড়তে লাগলো। তুলির আগে বারান্দায় চলে গেল। রূপার রুমে এসে বলে, ও দুইজন পড়ছো? পড়া শেষ করে নিচে এসো দুজন। তুলি, তুমি আসো, খেয়ে নেবে। আপু, আমার একটু লেট হবে। আয়ান, তুমি যাও, খেয়ে আসো। আমি এখন উঠলে পড়তে মন চাইবে না, একসাথে খেতে যাব। কেন? আচ্ছা, তাড়াতাড়ি পড়া শেষ করো। রূপা তুলিকে নিয়ে চলে গেল। নিচে গেলে আয়নের আম্মু বলে ওঠে, আয়ান নদী কই? ওরা দুইজন পড়তে বসেছে, ওদের নাকি লেট হবে খেতে। ও আচ্ছা। সবাই খেতে বসলো। আয়ন নদী পড়তে লাগলো। তুলি খেয়ে এসে ঘুমিয়ে গেল মুখের উপর ওড়না দিয়ে। আয়ন পিছনের দিকে তাকাতেই যাবে, সাথে সাথে নদী হাত দিয়ে সামনের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে আস্তে আস্তে বলে, ওর দিকে তাকাতে হবে না। কেন? তাকালে কি হবে? দেখি ঘুমাইছে নাকি ফোন চালাচ্ছে। আয়ন তাকাতে যাবে, নদী চুল ধরে ঘুরিয়ে দিয়ে রাগী লুক নিয়ে তাকে বিড়বিড় করে বলল, ওই ঘুমিয়েছে, ওর না মুখের উপর দিয়ে আছে। ওর দিকে তাকাতে না করছি না? ছাড়েন, লাগছে। আমার হবু বউ তো দেখলে কি হবে? ও তাই তো, দেখ। নদী রেগে আয়নকে ছেড়ে দিল। আয়ন মিটিমিটি হাসতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আমার বউকে কিন্তু রাগ করলে অনেক সুন্দর লাগে। দেখ গা, ঘাটের উপরে গিয়ে দেখ ভালো করে। নদীর কথায় আয়ন হেসে নদীর মুখের উপর চলে গেল। নদী চমকে গেল। আয়ন আলতো করে কিস করতে যাবে, তখন নদী হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, হবু বউকে দাও গা, আমার কাছে আসার চেষ্টাও করবে না। নদীর কথা শুনে আয়নের খারাপ লাগলো। আয়ন উঠে চলে গেল। নদী কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। নদী ভাবতে লাগলো, আমি মেয়ে মানুষ, আমি অভিমান করে না করতেই পারি। নিজের বউকে কিস করবে, সেখানে আবার রাগ করে চলে যায়, নিজের অধিকার কেড়ে নিতে হয়, সেটাও জানে না, এসেছে জামাই হইতে। নদীর কথাগুলো বলে লাইট অফ করতে যাবে। আয়ন সাথে সাথে হাত ধরে বলল, চলো, খেয়ে নিবে। খাবো না, তুমি খাও, যাও, আমার ক্ষুধা নাই। আয়ন কোনো কিছু না বলে নদীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে কোলে তুলে নিল। নদী থেমে যাওয়ার চেষ্টা করতে লাগলো। নদী নেমে যাওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন বলে ওঠে, বেশি বুঝলে সিঁড়ি থেকে ফেলে দিব। চুপচাপ থাকেন, নড়লে ফেলে দিব। আমাকে নামিয়ে দাও বলছি, কেউ দেখলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখলে দেখবে, আপনি নাড়াচাড়া করেন না। আয়নের কথা না শুনলে আয়ন সিঁড়ির কাছে গিয়ে নদীকে ছেড়ে দিতে যাবে। সাথে সাথে নদী আয়নের শার্টে খামচি দিয়ে ধরে বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে বলে, না না, আমি আর নড়বো না, আমাকে ছেড়ে দিও না, অনেক ব্যথা পাবো। গুড। আয়ন নদীকে নিয়ে নিচে চলে গেল। আয়ন নদীকে টেবিলের সামনে নিয়ে গিয়ে চেয়ার টেনে বসিয়ে দিল। আয়ন খাবার বেড়ে দিতে লাগলো। নিচের প্লেটও নিয়ে আয়ন পাশে বসলো। দুজন খেতে লাগলো। আয়ন হুট করেই বলে ওঠে, তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছো। যেমন? তুমি আগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে, এখন অনেক পরিবর্তন হয়েছো। এখন কেমন একটা বউ ফিল পাওয়া যায় তোমার মাঝে। আগে তো গুন্ডা প্রো ম্যাক্স ছিলে। আগের রূপ দেখাবো নাকি? না না, এমন মিষ্টি বউ হয়ে থাকো। আগের আমিটাকে পরিবর্তন করেছি, কারণ রাগের জেদের জন্য তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তোমাদের সাথে ঝামেলা না করলে সেদিন রাতে আমার রুমে আসতে না, আর তোমার সাথে বিয়েও হইতো না। আর বিশ্বাস করো, আমরা তোমার কোনো ক্ষতি করতে যাই নাই। আমরা গেছিলাম তোমার মুখে কালি দিয়ে ভূত বানিয়ে দিতে গেছিলাম। তোমার তোয়ালের সাথে হেয়ার ড্রায়ের ভিতরে পাউডার দিতে চাইছিলাম। ব্রাশের সাথে পাতিলের কালি দিয়ে রাখতাম। এর বাহিরে আর কিছু না, এইগুলো করে চলে যেতাম। আয়নের কথা শুনে নদী ভুর কুচকে বলে, কি আমার সাথে এইসব করতে চাইছো? তোমাকে তো আমি। নদী মারতে যাবে, তখনই আয়ন নদীর হাত ধরে সোজা কিস করে দিল। নদী কেঁপে উঠল। নদী চোখ বড় বড় করে ফেল। আয়ন মনে মনে হাসতে লাগলো। হঠাৎ করে পায়ের শব্দ কানে আসতে আয়ন তড়িঘড়ি নদীকে ছেড়ে খাবার খেতে লাগলো। নদী খাবারের দিকে ঘুরে খেতে লাগলো। নিচের দিকে তাকিয়ে থেকে আতিয়া নিচে এসে বলে, এতক্ষণ ধরে পড়াশোনা করলি নাকি? ভালো, তাড়াতাড়ি খেয়ে দুজন ঘুমোতে যাও। আতিয়া কথাগুলো বলে চলে গেল রান্নাঘরে। আয়ান বলে ওঠে, আপু,
একটা ডিম ভাজি করে দিও তো, এইটা দিয়ে খেয়ে মজা পাচ্ছি না। অপেক্ষা কর। নদী আয়নের দিকে তাকিয়ে বলে। উনি ঘুম থেকে উঠছে সাথে সাথেই কাজ দিতে হবে কেন? আমাকে বললেই তো হইতো। সমস্যা নাই, আপুর মাথা ঠান্ডা আছে, কিছু বলবে না, ভেজে নিয়ে এসে দিবে। ওয়েট করো, তোমাকেও দিবে। আতিয়া ডিম ভেজে দুজনকে দিল। নদী অবাক হয়ে গেল। অ্যান আতিয়ার হাত ধরে পাশের চেয়ার বসিয়ে দিয়ে বলে, সরি আপু, খেয়ে নে। আমার উপরে রেগে আছো? আমি তোমাকে কিছু বলতে চাই, আমি কখনোই কাউকে বলি নাই। আপু, ওই ছেলেটা একজন মাদক আসক্ত, আর ওরা নারী পাচারের সাথে যুক্ত আছে। আমি ভাই হয়ে কিভাবে নিজের বোনকে ওই ছেলের হাতে তুলে দিব? একদম বাজে কথা বলবি না, যা করার করছস। আমি ওর ব্যাপারে তোর কাছে কোনো কথা শুনতে চাই না। আপু, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, তুমি ভালো করে জানো। ওয়েট করো। আয়নর ফোনটা বের করে সিক্রেট ফাইলে গিয়ে আতিয়ার দিকে ফোনটা এগিয়ে দিল। আতিয়া চমকে গেল। নদীর কণ্ঠ শুনে বলে, লোকটার কণ্ঠ কেমন চেনা লাগছে, আমি কি একটু দেখতে পারি? নদী আতিয়ার হাত থেকে ফোন নিতেই আয়নের হাত থেকে ফোন পড়ে গেল। আয়ন সাথে সাথে ধরে ফেল। নদী বলে ওঠে, ওই তো রাজু, আমার বয়ফ্রেন্ড। ওকে তোমরা কিভাবে জানো? কি, তোমার বয়ফ্রেন্ড মানে? ওই আমার বয়ফ্রেন্ড। মাথা ঠিক আছে তোমার? বয়ফ্রেন্ড কিভাবে হয়? ওই তো আমার বয়ফ্রেন্ড ছিল। নদী থমকে গেল। আয়ন বলে ওঠে, তোমার সেই বয়ফ্রেন্ড যাকে আমরা পিছন থেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছিলাম? হ্যাঁ। আয়ন বলে ওঠে, দেখো কাহিনী তাহলে কয়জনের সাথে যে রিলেশন করছে আল্লাহ ভালো জানে। তোর কাছে এই প্রমাণ থাকার পরও তুই কেন পুলিশের কাছে ভিডিওগুলো দেস নাই? আর তুই এসব কিভাবে পেলি? ডেলিভারি দিতে গিয়ে আমি এইসব ভিডিও করেছিলাম। আমাকে ওই চেনে নাই, আমার মুখে মাস্ক ছিল। কুত্তার বাচ্চাকে আমি খুন করে ফেলবো। আমি ওকে যদি পাই আমি নিজের হাতে খুন করব। কুত্তার বাচ্চা আমাকে দেহ দিয়ে ভালোবাসা প্রমাণ করতে বলেছিল। ভাগ্য ভালো, তোমার কথা ভেবে আমি ওখান থেকে চলে এসেছিলাম। কি? আয়ন রাগে হাত মুঠো করে ফেল। আতিয়া বলে ওঠে, আমার কাছে দে, আমি এসব প্রমাণ দিয়ে পুলিশে ধরিয়ে দিব ওকে। এভাবে ঘুরে বেড়াতে আমি দিব না। আতিয়া আয়নের হাত থেকে ফোন নিতে যাবে। আয়ন আতিয়াকে বলে ওঠে, আপু ঠান্ডা হও, ওদের হাতে অনেক পাওয়ার, ওদের কিছু করতে পারবো না। ওদের সবাইকে প্রায় কেনা হয়ে গেছে। তাই বলে ওকে এভাবে ঘুরতে দিব? ওর জন্য আমার এত ভালো হাজবেন্ডকে আমি দূরে সরিয়ে রেখেছি 2 বছর ধরে। ওর সাথে যদি আমি একটু ভালো ব্যবহার করতাম, ওর জন্য আমি প্রতিনিয়ত আশিককে কষ্ট দিয়েছি। নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আতিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ন আতিয়াকে জড়িয়ে ধরে বলে, আপু কান্না করো না, যা হয়েছে ভালোই হয়েছে, ওইটা নিয়ে ভেবো না তো। এখন থেকে আর রাগ করে থেকো না কারোর সাথে, কান্না করো না আপু। আতিয়া আয়নকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। নদী আতিয়াকে ধরে বলে, আপু কান্না করেন না, আমি ওকে যেভাবেই হোক শাস্তি দেব। মেয়েদের মন নিয়ে খেলা করা বের করব। ওই আমাকে বলেছিল আমি নাকি ওর লাইফে ফার্স্ট মেয়ে। আমাকে ভোগ করার কতটাই না চেষ্টা করেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কান্না করেন না আপু, নিজেকে সামলান। নদী আয়ন আতিয়াকে সামলাতে লাগলো। আয়ন আতিয়াকে কোলে তুলে নিল। রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আতিয়া অনবরত কান্না করে যাচ্ছে। নদী আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। দুজন আতিয়াকে ঘুম পাড়িয়ে দিল। আয়ন উঠতেই নদী শক্ত করে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আয়ান, আমি সব সময় তোমার কথা ভেবে সব বিপদ থেকে বের হয়ে আসতে পারছি। আর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, তোমার মতো আমাকে একটা হাজবেন্ড দিয়েছে। আয়ান, আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে ছুঁয়ে বলছি। ওই শুধু আমার হাত ধরেছে, তাছাড়া আর কিছুই করতে পারে নাই। তুমি তো জানো আমি আগে কেমন ছিলাম। আমি জানি, চলো অনেক রাত হয়েছে, ঘুমাবে। আয়ান, তোমার কথা কেমন যেন লাগছে। তুমি আমাকে সত্যিই বিশ্বাস করছো তো? বিশ্বাস কেন করব না? যাই হোক, অতীত নিয়ে কোনো কথা শুনতে চাই না। চলো আপুর রুম থেকে। আয়নের সাথে নদী যেতে লাগলো। নদী আয়নের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটতে লাগলো। আয়ন নদীর কপালে চুমু দিয়ে বলে,
যাও ঘুমাও। আয়ন যেতে চাইলে নদী হাত ধরে বলে, আমি তোমার সাথে ঘুমাবো। মাথা খারাপ হয়ে গেল নাকি? যাও রুমে। আয়ন নদীর হাত সরিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। নদীর রুমে গিয়ে লাইট অফ করে তুলির পাশে শুয়ে পড়ল। সকালে আয়নের ঘুম ভাঙলো, দেখে তুলি ওর পাশে বসে তাকিয়ে আছে। আয়ন লাফ দিয়ে উঠে বলে, কি ব্যাপার, এখানে এভাবে বসে আছো কেন? তোমাকে ডাকতে এসেছিলাম, তোমাকে ঘুমাতে দেখে আর ডাক দিতে ইচ্ছে করলো না, দেখতে মন চাইলো তাই দেখছিলাম। তুলি, আমার মায়ায় পড়ো না, পরে কষ্ট পেতে হবে কিন্তু। উফ, বারবার এক কথা কেন বলো? 1 বছর ধরে এই কথা বলে যাচ্ছ, কিসের কষ্ট পাবো? হ্যাঁ, আমাদের বিয়ে তো হবেই, সেখানে কষ্ট পাওয়ার কি আছে? ছাড়ো, ভার্সিটিতে যেতে হবে, সময় হয়ে গেছে। আমিও যাব, রেডি হয়ে আসো। তুলি চলে গেল। আয়ন মনে মনে ভাবতে লাগলো, বিরক্তিকর, আপুর জন্য এত কিছু সহ্য করছি, না হইলে খবর ছিল ফালতু। আয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নদী রুমে আসলে আয়নকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, জান ভার্সিটিতে যাবে না? আয়ন পিছন ঘুরে নদীর কপালে চুমু দিয়ে নাক ঘষে বলে, জি যাবো বউজান, আপনি যাবেন না? আমিও যাব, আমি রেডি হয়ে গেছি, ব্যাগটা শুধু নিব। ওকে যাও, বের হও, আমি বাইকের চাবি নিয়ে আসছি। নদীর ঠোঁটে আলতো করে কিস দিলে নদী লজ্জা পেয়ে গেল। আয়ন বাইকের চাবি তুলে নিয়ে চলে গেল। আয়নকে দেখে রূপা বলে ওঠে, ভাই, নদী ভার্সিটি যাবে, তুমি একটু ওকে নিয়ে যাও, অনেক লেট হয়ে গেছে ওর। সমস্যা নাই, আম্মু চলে গেছে। হ্যাঁ, তুমি আসো, খেয়ে নেবে। তুলি, তুমিও আসো। নদী, আয়ন, তুলি বসে পড়লো। তিনজনই খাবার খেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে মাথায় দুষ্টি বুদ্ধি আসলো। নদী আয়নের পায়ে আস্তে আস্তে সুরসুরি দিতে লাগলো। আয়ন নদীর দিকে ভুরু কুচকে তাকালে নদী খাবার খাওয়ার দিকে নজর দিয়ে মিটে মিটে হাসতে লাগলো। আয়ন মুচকি হাসি দিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে তিনজন বের হয়ে গেল। আয়ন বাইকে উঠলে তুলি আয়নের কাঁধে হাত রেখে উঠতে যাবে। নদী কিছু বলতে যাবে, বলতে পারলো না। আয়নের বিরক্ত লাগলে কিছু বললো না। তুলি বলে ওঠে, বেআইন, উঠে পড়েন। নদী উঠে পড়লো। আয়নের কাঁধে হাত রাখতে যাবে, তার আগেই তুলি রেখে দিল। নদীর আগে গজগজ করতে লাগলো। আয়ন বাইক চালাতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, আমার জামাই আমাকে নাকি পেছনে বসতে হইল, আর লুচ্চা ভালোই মজা পাচ্ছে, মন চাচ্ছে মাথায় থাপ্পড় মারি একটা। তুলি আয়নকে জড়িয়ে ধরলে নদী রাগ হতে লাগলো। আয়ন তুলির হাত সরিয়ে দিয়ে বলল, তুলি, এভাবে কি বাইক চালানো যায় নাকি? একটু ফাঁকা করে বসলে কি সমস্যা? আমার হবু জামাইকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে জড়িয়ে ধরবো, তোমার কোনো সমস্যা? দেখ, আমাকে জড়িয়ে ধরে আবার বলো কোনো সমস্যা তোমার? ন্যাকামি করে কথা বলো না তো, ভালো লাগে না সব সময়। আয়নের কথায় নদীর মনটা ভালো হয়ে গেল। তুলি খারাপ লাগলে তুলি রেগে বলে ওঠে, বাইক থামাও। নেমে পড়ে বলল, আপনি মাঝখানে বসেন, ওর সাথে আমিও বসবো না। রাগ করে না, বাইক চালাচ্ছে তাই ধমক দিয়েছি। আমি ওর কাছে বসবো না, আপনি মাঝখানে বসেন। বসেন তো, ভার্সিটিতে যেতে হবে, দেরি হয়ে গেছে কিন্তু। নদী মনে মনে অনেক খুশি হলো, বাট তুলির সামনে তুলির জন্য খারাপ লাগছে ভান করলো। তুলি উঠে বসলো। নদী আয়নের কাঁধে হাত দিয়ে যেতে লাগলো। আয়নের মুখে হাসি ফুটে উঠলো। আয়ন বাইক চালিয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। আয়ন বাইক থামালে তুলি নেমে চলে গেল। নদী বাইক থেকে নেমে বলল, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু বিবিজান। নদী হাসি মুখে চলে গেল। আয়ন বাইক থেকে নেমে সোজা হাঁটতে লাগলো। রাকিব এসে আয়নের সামনে এসে বলে, দোস্ত, আজকে অনেক কাজ আছে, ক্লাস শেষ করে বের হইতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। আয়ন রাকিবের সাথে চলে গেল। দুজন ক্লাস করতে লাগলো। আয়ন 2টা ক্লাস করে বের হয়ে গেল। নদীকে দেখে আয়ন নদীর দিকে যেতে লাগলো। নদীর কাছে গিয়ে বলল, আমি বের হচ্ছি, আপনি একা বাসায় চলে যাইন। কোথায় যাবে? আয়ান, তুমি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি নদীর সাথে? হুম। রাকিব? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? আরে নদী আপু তো দেখি অনেক শুকিয়ে গেছেন। ফাজিল ছেলে, লুচ্চামি যায় নাই নাকি? সি সি আপু, যা ভাবছেন আমি ওইভাবে আপনাকে দেখি নাই। আমার অত বড় সাহস নাই যে আয়ানের জিনিসের দিকে খারাপ নজরে তাকাবো। রাকিবের কথা শুনে নদী ভুরু কুচকে তাকালে রাকিব বলে ওঠে, এভাবে তাকান কেন? ভয় লাগে তো।
এই ফালতু কথা রাখো, এই নাও গাড়ি ভাড়া দিয়ে বাসায় যাও। গাড়ি ভাড়া? আয়ান আমার কাছে আছে, লাগবে না, তুমি যাও। ওকে। আয়ান রাকিবকে নিয়ে চলে গেল। নদী আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাইসা নদীকে হালকা করে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি ব্যাপার, জুনিয়র হাজবেন্ডকে মেনে নিলি নাকি? এমন হট গুড লুকিং ছেলেকে দেখে কেই বা নিজেকে আটকে রাখতে পারবে? আর সেখানে আমার হাজবেন্ড, এটা তো আমার সৌভাগ্য, সেখানে আমি কেন মেনে নিব না? লুচ্ছি, যাই বলিস, আয়ান আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। দেখতে আগেও কিউট ছিল, এখন আরো হয়েছে। ওই আর কি, যাই হোক, আমার জামাইয়ের দিকে নজর দিস না। নদীর কথা শেষ করে দুজন হেসে দিল। তুলি এগিয়ে এসে বলে ওঠে, বেআইন, আয়ান কই? দেখছেন আপনি ওকে? ওই তোর ফ্রেন্ডদের সাথে বের হয়ে গেছে। ও আচ্ছা। তুলির আগে গজগজ করতে করতে চলে গেল। রাইসা বলে ওঠে, এই মেয়েকে রে? আয়ানের হবু বউ। কি হবু বউ মানে? ওর বড় বোনের ননদ ওর সাথে ওর ফ্যামিলি বিয়ে ঠিক করেছে। বলিস কি, তোরা কি ডিভোর্স দিয়েছিস একে অপরকে? না। তাহলে কেমনে কি, তোরা এক হোস নাই? রাইসা কথাগুলো বলে নদীর দিকে ভুরু কুচিয়ে তাকালে নদী হেসে বলে, বাসর এখনো করি নাই, আজ রাতে করব। জামাইকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় ভালোভাবে, তারপর এই মেয়ের 12টা কিভাবে বাজাতে হয় আমি ভালো করেই জানি। তোরা কি এক বাসায় থাকোস না কি? আয়ান আমার বিয়াই হয়, বড় আপুর দেবর। বাহ বাহ। দুইজন হেসে দিল। এইদিকে আয়ান রাকিব দোকানে গিয়ে কাজ করতে লাগলো। রাকিব বলতে লাগলো, আয়ান, তুই তাহলে ওনাদের সাথে কাজ কর, আমি বাসায় গেলাম। ওকে, যা। রাকিব চলে গেল। আয়ন সবকিছু দেখাশোনা করতে লাগলো। 3 দিন পর আয়ন বাসায় ঢুকলে আয়নের আম্মু বলে ওঠে, কি রে, 3 দিন ধরে এ তো কি কাজ করলি যে আসতে পারলি না বাসায়? রুম পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সব কিছু নিয়ে আসবো। এই কয়েকদিন একটু বাসায় আসা তেমন হবে না। ও আচ্ছা। অফিস তাহলে ছেড়ে দিচ্ছিস নাকি? মানে বুঝলাম না। মানে তুই কোম্পানিতে জয়েন হবি না? ওই সব ছোটোখাটো কাজ করবি? নিজের পায়ে দাঁড়াতে পারলে কোম্পানির দরকার নাই আমার। ভাইয়া আছে, ভাইয়া চালাবে, আব্বু আম্মু তো আছে। আম্মু? তাহলে আমার হাজবেন্ড তো ছোটোখাটো জব করে, আমার ভাগেরটুকু আমার হাজবেন্ডকে দাও। এখন কোনো কিছু ভাগাভাগি হবে না, আমরা যতদিন বেঁচে আছি এভাবেই চলবে। যেভাবে আসো সেভাবেই থাক। আর জামাই বাবাকে তো বলছি, সেই যদি কোনো ব্যবসা শুরু করতে চায় আমরা সাহায্য করব। কোম্পানির অর্ধেক ভাগ আমি চাই। আয়ান তো কোম্পানির ভাগ নিবে না, সেখানে আমি আর রাফি শুধু থাকবো। তো আমাদের দুজনকে দিয়ে দিলে তো হয়। আতিয়া, ঝগড়া করার ইচ্ছে আমার নেই। আয়ান কোম্পানির দায়িত্ব না নিলে নিবে না, বাট আমার নাতি নাতনি যারা আসবে তাদের ভবিষ্যৎ তো আর আমি খারাপ করে দিতে পারি না, তাই না? আয়ানের ব্যবসা চলবে কি না আমি জানি না, ওর উপরে আমার নাতি নাতনিকে ছেড়ে দিতে পারি না। তোকে অলরেডি ফ্ল্যাট জমি সব দেওয়া হয়ে গেছে, আর একটা পাবি, সেটা তোর ছেলে মেয়ে হইলে তাদের দিব। কোম্পানির আমার 2 ছেলেই পাবে, ওইখানে তোর ভাগ বসানোর কোনো মানে দেখছি না আমি। যখন যা চাইছিস সব তো পাইছিস, তাই না? তোর শ্বশুর ব্যবসা যার যেইটা প্রয়োজন সব তো দিয়েছি আমরা। আয়নের এমন কথা শুনে আতিয়া রেগে গিয়ে বলে ওঠে, ও আচ্ছা, তুমি আমাকে খোটা দিচ্ছ তাই না? আমাকে কি না জানিয়ে দিয়েছো? হ্যাঁ, সেটাই খোটা দিলে? লাগবে না তোমাদের কোনো কিছু। আমি যে তোমাদের মেয়ে, ভুলে যাও। আমি আর কোনো দিনও আসবো না। আতিয়া রেগে চলে যেতে নিলে আয়ন আতিয়ার হাত ধরে বলে, আপু, এমন রাগ করো কেন? সব সময় এত রেগে থাকো কেন? তোমার যা লাগে আমরা তো দিচ্ছি, তাই না? তুমি এত চিন্তা করো না, আমার এইসব কিছুর দরকার নেই। আমার জন্য দোয়া করো, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি একটা কিছু করতে পারলাম না, তার আগেই তুমি এমনভাবে কথা বলছো।
বিষয়টা অনেক কষ্ট দেয় আপু। হ্যাঁ, আমি তো সব সময় সবাইকে আঘাত দিয়ে কথা বলি। আমি তো খারাপ? আমি কি ভালো নাকি? আপু তোমাকে কেউ খারাপ বলছে না, তুমি যা পাবে তা তুমি নিবে, এখানে বলার কি আছে? সময় আসুক, আর তোমার সন্তান হবে, তাদেরও ভবিষ্যৎ আছে, ব্যাপারটা তুমি বুঝো। আপু, তোমার ভাগের জিনিস তুমি নিবে, আমরা তো বলছি না তোমার ভাগের জিনিস তোমাকে দেব না। বাবা মা বেঁচে আছে এই সময়, এগুলো কেমন বলো? তোমার যা দরকার হয় সব তো দেয়, তাই না? আমাকে কি বলতে চাচ্ছিস? ভাইয়া বাদ দাও, আপু শান্ত মাথায় থাকো তো, রাগ করো না। আয়নের ফোন বেজে উঠলে আয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাকিব বল। সব মাল চলে এসেছে, তুই চলে আয়। আচ্ছা আসছি, তুই একটু কষ্ট করে নামা ভাই, আমি গোসল করে আসছি। মাথা ব্যথা করছে, গোসল না করলে এই মাথা ব্যথা ঠিক হবে না। আচ্ছা, তুই তাড়াতাড়ি গোসল করে আয়। ও নদী আপুকে বল আসতে। ধুর কি বলস, উনি বেআইন হয়, ওনাকে দিয়ে কেন কাজ করাবি? চুপ থাক শালা, জামাই ব্যবসায় সাহায্য করবে নাকি? দে ফোন। আয়ন নদীর দিকে তাকিয়ে বলে। বেআইন রাকিব কথা বলবে। আয়নের হাত থেকে ফোন নিয়ে নিল। আয়ন চলে গেল। নদী বলে উঠল, হ্যাঁ রাকিব বলো। ভাবি আসেন আমাদের এখানে, আপনি মেয়ে মানুষ, মেয়েদের জিনিস কোথায় রাখলে ভালো হবে এটা আপনিই ভালো বুঝবেন। আসেন না একটু হেল্প করতে। আমি যাব, তোমার বন্ধুর হবু বউ আছে তো, তুলি গেলেই হয়ে যাবে। দূর, আমার ভাবি আপনি ওইসব নেকাকে ভাবি হিসাবে মেনে নিলে তো। আচ্ছা যেতে পারি এক শর্তে। জি জি, কি শর্ত বলেন? ওইখানে গিয়ে বলবো। ওকে। নদী কল কেটে দিল। নদী বলে ওঠে, আপু আমি কি আয়নদের শোরুমে যাব? মানে রাকিব বুঝতে পারছে না মেয়েদের জিনিস কোন দিকে রাখলে ভালো হয়, আর ওরা দুইজন ছেলে মানুষ কিভাবে কি করবে। তোমাকে যেতে হবে না, তুমি চলে যাবে। তুলি, তুমি পারবে না? ভাবি, আমি কাজ করতে পারবো না। ওই কাজ করতে গিয়ে আমার হাতের নখ খারাপ হয়ে যাবে। আতিয়া রাগি লুক নিয়ে তাকালে। তুলি বলে, পারবো ভাবি। নদী আর কিছু বলল না। আয়ন গোসল করে তাড়াতাড়ি নিচে চলে আসলো। নদীকে দেখে বলল, বেআইন আপনি কি ব্যস্ত নাকি? যদি ফ্রি থাকেন তাহলে চলেন। ভাবি বেআইনকে নিয়ে গেলে কি কোনো সমস্যা হবে? তুলি যাবে তোর সাথে, ওই কাজে হেল্প করে দিবে। রাকিব ওকে সহ্য করতে পারে না, ওকে দেখলে ঝামেলা বেঁধে যাবে। কাজে বাদ দিয়ে কি ওকে নিয়ে ঝামেলা করব নাকি? রাকিবকে রে, যে আমার ননদকে সহ্য করতে পারে না। আমার ননদ যাবে মানে যাবে। কেন কথা শুনতে চায় না? তুলি যাক, তোমার ফিয়ন্সি, তোমার কাজ ওর বুঝে নেওয়া উচিত, ভবিষ্যতে কাজে দিবে। আপনি কি যাবেন নাকি না? এত ঝামেলা না করে দুজনকে নিয়ে যা। নদী মামুনি বুদ্ধিমান আছে, সব কিছু অনেক ভালো সামলাতে পারে। আমার অনেকটা ছেলে থাকলে নদী মামুনিকে আমার বৌমা করে নিয়ে আসতাম। আয়নের আম্মু কথাটা বলে হাসতে লাগলো। নদীর লজ্জা পেয়ে গেল। আয়ন বলে ওঠে, আম্মু আমি কি তোমার ছেলে না? আরে তুই তো ছোট নদী, তাই বলছি, আর একটা বড় ছেলে থাকলে নিয়ে আসা হইতো। ও তাই বলো। যাই হোক, যাবেন নাকি না? দুজনকে নিয়ে যা। দুইজন চলেন, হাতে সময় নাই। আয়নের সাথে দুজন যেতে লাগলো। নদী আগে আয়নের সাথে বসে পড়লো। তুলি বলে ওঠে, বেআইন আপনি পিছনে বসেন। আপনি বসেন, আপনাদের খালি ঝগড়া হয় মাঝপথে, আবার বাইক থামাতে হবে, তার থেকে আগেই এখানে বসে নিলাম। নদীর কথায় তুলি রাগে গজগজ করতে লাগলো। আয়ন মিটিমিটি হাসতে লাগলো। তুলি পিছনে বসে পড়লো। তিনজন মিলে শোরুমে চলে গেল। রাকিব তুলিকে দেখে মুখ ভেঙচি দিয়ে কাজ করতে লাগলো। সবাই নিজেদের মতো কাজ করতে লাগলো। রাকিব বলে ওঠে, আয়ান বার্গার অর্ডার দিবে নাকি? ক্ষুধা লাগছে। দাও, ওনাদের দুইজনকে জিজ্ঞেস করো কি খাবে। পিৎজা অর্ডার দিস আমার জন্য। নদী তুমি কি খাবে? আমি কিছু খাবো না, চা হইলেই হবে। আচ্ছা, আর কিছু খাবে না? বিরিয়ানি অর্ডার দিব। বিরিয়ানি নিয়ে আসবো। আপু তো বিরিয়ানি খুব পছন্দ করে। বেআইনকে তুমি তুমি করে বলছো কেন? এই তুলি আমার সাথে চল, আমি একা অত কিছু নিয়ে আসতে পারবো না, চল। রাকিব তুলির হাত টেনে নিয়ে গেল। আয়ন নদীর দিকে তাকালে।
3 দিন একবার কি আমার ফোন করে বলার প্রয়োজন মনে করলে না? বউ তো টেনশনও করতে পারে। আরে ভাবিকে তো বলে দিয়েছি, ভাবি আমি কাজে ব্যস্ত আছি। ভাবিকে বলা মানে তো তোমাকে বলা, তাই না? আর তোমাকে কল দিলে তুলি দেখলে সন্দেহ করতো। ও সন্দেহ করলে করতো, তাতে আমার কি? আমি তোমার বিয়ে করা বউ, সবাই জানলে কি সমস্যা? ওলে ওলে বউটা দেখি রেগে আছে। আয়ন নদীর হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে টান দিয়ে নিয়ে এসে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলে, আমার বোনকে তো দেখতে পাচ্ছ অল্পতেই রেগে যায়। আমি একটু দোকানটা চালু করে ফেলি, আমার নিজের ইনকামের টাকা দিয়ে তোমাকে বিয়ে করব নতুন করে। সবাইকে জানিয়ে দিব, কেউ না মানলেও কিছু হবে না। আমি তো আমার টাকা দিয়ে চলতে পারবই। এখন যদি বলি তাহলে বের করে দিলে তোমাকে তোমার আব্বুকে আমার হাতে তুলে দিবে। আর যদিও দুইজন বের হয়ে যায়, টাকা প্রয়োজন আছে, তাই আগে একটু দোকান চালু করে ফেলি, তারপর বলে দিব। আয়নের কথায় নদী ঘুরে আয়নের গলা জড়িয়ে ধরে বলে, আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না, তোমার সাথে আমার বাসরটাও হচ্ছে না। বিয়ে করে কতদিন সিঙ্গেল থাকবো? নিজের জামাইকে অন্য মেয়ের সাথে দেখতে কি ভালো লাগে বলো? নদীর কথায় নাকের সাথে নাক ঘেঁষা দিয়ে হালকা করে ঠোঁটে কিস করে বলে, আর কিছুদিন সহ্য করো, তারপর সবাইকে বলে দিব। এখন কিছু বললে আমার বোন অশান্তি করবে, আমার ওইটা ভালো লাগে না। বাঁচবো কতদিন এভাবে অশান্তিতে থাকতে? ভালো লাগে বলো? এখন যদি বলি তুমি আমার বউ, তার ননদকে বিয়ে করতে পারবো না, তাহলে কান্নাকাটি করে মান সম্মান খেয়ে পুরো বাড়ি মাথায় তুলবে। আব্বু আম্মুকে বোঝানোর আগে ওই প্যাচ লাগিয়ে দিবে। তখন দেখা যাবে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির মাঝে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি তাই এখন কিছু বলতে চাচ্ছি না। তোমার মাথায় এত বুদ্ধি কেন? এত সুন্দর বউ থাকলে সবার মাথায় বুদ্ধি চলে আসবে। আয়নের কথায় নদী ফিক করে হেসে গাল দুইটা ধরে বলে, পাম দেওয়ার মেশিন একটা। আয়ন দাঁতের উপরে দাঁত চেপে হাসি দিলে নদী শক্ত করে জড়িয়ে ধরল। শাটার তোলার শব্দ হলে নদী তাড়াতাড়ি করে আয়নকে ছেড়ে কাজ করতে লাগলো। আয়ন বলে ওঠে, নিয়ে এসেছিস? হ্যাঁ আপু, তোমার বিরিয়ানি। আর আয়ান তোর? নদী বিরিয়ানি হাতে নিল, আয়ন বার্গার হাতে নিল। তুলি রাকিব সোফায় বসে খেতে লাগলো। নদী পাশে বসে আয়নও বসলো। আয়ন বার্গার খেতে লাগলো। নদী বলে ওঠে, তোমরাও আমার সাথে খাও, আমি একা এত খেতে পারবো না। আপনি খান, আমরা খাচ্ছি তো। তুমি খেতে থাকো, বার্গার একটু খাও। আয়ন এগিয়ে দিলে নদী একটা কামড় দিল। রাকিব মিটি মিটি হাসতে লাগলো। তুলি রাগ হতে লাগলো। তুলি কিছু বলল না। নদী খেতে লাগলো। আয়নের দিকে এক লোকমা মুখের সামনে ধরলে আয়ন মুখে পুড়ে নিল। রাকিব বলল, আমি মনে হয় এক লোকমান পাওয়ার কথা। হা করো। নদী দিতে যাবে, সাথে সাথে আয়ন হাত ধরে নিজের মুখে নিয়ে নিল। রাকিব। নদী রাকিব ভুল কুচকে তাকালে আয়ন লোকমা নিয়ে রাকিবকে বলল, নে আমি খাওয়াই দেই। আপুর হাতে খেতে চাইছি, তোর হাতে না। শখ বেশি থাকা ভালো না, নে বলছি। রাকিব মুখ ভেঙচি দিয়ে খেয়ে নিল। নদী তুলিকে দিলে তুলি মুখ ভেঙচি দিয়ে উঠে চলে গেল। আয়ন রাকিবের কাছে বসে চিমটি দিতে দিতে আস্তে আস্তে বলে, শালা, আমার বউয়ের হাতে খাওয়ার শখ ঘুচিয়ে দিব। কুত্তা, আমার ভাবি হয়, আমি খেতে পারি তাই না? দেবর ভাবিকে উষ্টা মেরে উগান্ডায় পাঠাবো বেশি বুঝলে। জেলাসি। তাই আমার বউয়ের হাতের খাবার আমি খাবো, আর কেউ না। ট্রু লাভ। রাকিব কথাটা বলে হাসতে লাগলো। নদী মিটি মিটি হাসতে লাগলো। তুলি দূর থেকে ভাবতে লাগলো, আমার কেন জানি মনে হচ্ছে এই নদীর সাথে আয়ানের কোনো চক্র চলছে। আয়ান নদীর প্রেমে পড়ে নাই তো? আর এই নদীর ব্যবহার কেমন যেন আমার থেকে আমার প্রিয় মানুষকে কেড়ে যে নিতে চাইবে, তাকে আমি শেষ করে ফেলবো। তুলি কথাগুলো ভাবতে ভাবতে কাজ করতে লাগলো। নদী আয়ন রাকিব খাওয়া শেষ করে কাজ করতে শুরু করলো। রাতের দিকে 4 জন বাইক নিয়ে চলে গেল। 4 জন নদীর পাড়ে চলে গেল। আয়ন নদীর হাতে হাত ধরতে নদী তাকালে আয়ন হাসি দিল। তুলিকে রাকিব টেনে সামনে নিয়ে চলে গেল। আয়ন নদীর হাত ধরে হাঁটতে লাগলো। একা পাশে বসলো। রাকিব বলে উঠল, আয়ান তোর তুলি বিয়ানকে আমার হাতে তুলে দিয়ে যা। কেন রে, প্রেমে পড়লি নাকি? সেকেন্ডে সেকেন্ডে ক্রাশ খাচ্ছি। রাকিব, মুখ সামলিয়ে কথা বল, ফালতু কথা বলবি না। ক্রাশ খাইতে পারি, এখানে ফালতু কথার কি হলো? তোকে এত কিউট হইতে কে বলছিল? তুই কিউট না হইলে তোর ক্রাশ খাইতাম না, তাই না? আমার জামাই খাওয়ার জন্য হয়েছি, তোর জন্য না। তাহলে তো ঠিক আছে, আমি তো তোর ভবিষ্যতের হাজবেন্ড, আমার জন্য তো তুই কিউট হইছস। রাকিব, রাগ তুলিস না বলে দিলাম।
একটাও চুল তোর মাথায় থাকবে না বলে দিলাম। মেরি জান, আমার চুলের দিকে এত তোমার নজর কেন? আমার ভালোবাসার দিকে নজর দিলে তো পারো। আয়ান, তোমার সামনে তোমার হবু বউকে ওই এমন কথা বলছে, তুমি চুপ করে কেন আছো? আরে ওই মজা করছে। রাকিব চুপ কর তো, মজা করিস না। আরে আমার হবু ভাবি হয়, একটু তো মজা করবই। রাখ তো মজা। আয়ান চলো, আপু কল দিচ্ছে বারবার। চলো। এ রাকিব, চল যাই। এক পাশে বসলো রাকিব, বলে ওঠে। রাকিব তুলিকে জোর করে ওর বাইকে তুলে টান দিল আর নদীকে নিয়ে বাইক চালাতে লাগলো। নদী আয়নকে জড়িয়ে ধরে যেতে লাগলো। নদী বলতে লাগলো, রাকিবের মতো দেবর থাকলে কি আর লাগে? পেতনির জন্য জামাই বউ একটু শান্তিতে থাকতেও পারি না। ঠিক করতেছে। তাই দুজন গল্প করতে করতে যেতে লাগলো। আয়নদের বাসার সামনে রাকিব বাইক থামালো। তুলে নামলো। আয়ন বাইক নিয়ে ভিতরে ঢুকে পড়লো। রাকিব বলে ওঠে, বাই জান। কুত্তা, যাবি নাকি জুতা পিটা করব? জান। তুলি রেখে মারতে যাবে। রাকিব বাইক নিয়ে চলে গেল হেসে। তুলি ভিতরে ঢুকলে তিনজন সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। রূপা দরজা খুলে দিলে তিনজন ভিতরে চলে গেল। রূপা বলে ওঠে, তিনজন ফ্রেশ হয়ে আসো, খেতে দিই। ভাবি আমরা বাহিরে খেয়ে নিয়েছি, আপনি ঘুমাতে যান। তিনজন চলে গেল। আয়ন রুমে চলে গেল। নদী তুলি ওদের রুমে চলে গেল। 5 দিন পর আয়নদের শোরুম উদ্বোধন অনুষ্ঠান শেষ করে আয়ন রাত 1টায় বাসায় গেল সবার সাথে। নদী আয়নের গালে কিস করে রুমে চলে গেল। আয়ন মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নদী ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে আছে। আয়ন টান দিয়ে নদীকে নিচে ফেলে ঠোঁটে কিস করতে লাগলো। মাই ডিয়ার বউ, সকাল সকাল এখানে কি করেন? সবাই বাহিরে গেছে, আজকের দিনটা তোমার আমার। সবাই চলে গেছে কোথায়? তুলিদের বাসায় গেছে, আমাকে নিয়ে যেতে চাইলো। আমি পড়ার কথা বলে যাই নাই। তুলিদের বাসায় কেন? তুলির ভাগনার মুসলমানি, তুমি ভুলে গেছো নাকি? ও হ্যাঁ, মনে পড়ছে। আমি বলছি যেতে পারবো না, আর আমার গিফট ভাইয়ার কাছে পাঠিয়ে দিয়েছি। বাবা হওয়ার আগেই ভুলে যাচ্ছ? নদীর কথা শুনে আয়নের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। আয়ন নদীর দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিলে নদী বলে, এই না না, একদম না। হ্যাঁ হ্যাঁ, বাবা হওয়া লাগবে। আয়ন কথাটা বলে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী আয়নকে থামানোর চেষ্টা করলো। নদী হাত চেপে ধরলো। নদী লজ্জে লাল হয়ে যেতে লাগলো। নদী বলতে লাগলো, জান আসতে, তোমার বউ পালিয়ে যাব না। ও থুক্কু, তাই তো। আমার তো বউ অন্যজনের বউ তো আর না। অন্য আরেকজনের বউ হইলে মনে হয় আদর করতে নাকি? আমাকে তোমার লুচ্চা মনে হয় নাকি নিজের বউ বাদে অন্য কাউকে আদর করতে যাব? বলা যায় না। নদীর কথা শুনে আয়ন ভুরু কুচকে তাকালে। নদী দাঁতের দাঁত চেপে হাসি দিলেও আয়ন হেসে কিস করতে লাগলো। আস্তে আস্তে নদীর মাঝে হারিয়ে যেতে লাগলো। নদীও আয়নের মাঝে হারিয়ে যেতে লাগলো। দুজন একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আয়ন নদীর বুকে মাথা রেখে শুয়ে থাকতে লাগলো। নদী আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, জান আমার অনেক ভয় লাগছে, কখন যে ধরা পড়ে যাব আর কি যে হবে। দূর, এত ভয় পেলে চলবে নাকি? আর দেখবে কি হবে? ধরা পড়লে সোজা কথা, আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে হয়ে গেছে, কথা শেষ। সব বুঝলাম, আর 1 মাস 20 দিন এখানে আছি। আব্বু আম্মু চলে আসলে আমাকে বাসায় যেতে হবে। তখন আমি কিভাবে তোমার সাথে দেখা করব শুনি? তখনকার ব্যাপার তখন বোঝা যাবে। এখন তো কাছে আসো, তাই না? আমার এমন ভালো লাগছে না। জামাইয়ের বুকে যে মাথা রেখে ঘুমাবো সেই সুযোগও নাই। চোরের মতো জামাইয়ের কাছে আসা লাগে। আজাইরা লাইফ। নদীর কথা শুনে আয়ন ভুরকুচকে তাকিয়ে থেকে ঠোঁটে কিস করে বলে, বাবা, বউটা দেখি রেগে যাচ্ছে। রেগে যাও না তো, 2 মাসের ভিতরে একটা ব্যবসা করে ফেলবো। ছাড়ো, তোমার ব্যবসা কখনোই হবে না। তার আগেই দেখা যাবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর তুলির সাথে তোমার বিয়ে হয়ে গেছে। ধ্যাত, কি বলো? তুলিকে কেন বিয়ে করব? আরে তুলি আমাকে ভালোবাসে না, বুঝলে? আমাকে বিয়ে করলে এই বাড়ির অর্ধেক রাজত্ব ওই করতে পারবে, আর আমার বোন চায় তার ননদ এখানে মাতবরি করুক। তোমার বোন এমন কেন? গরিব দেখে বিয়ে দিয়েছে, ওর বয়ফ্রেন্ড সাথে দেয় নাই, এই জন্য আমাদের উপরে রাগ। আর আমি ওদের ভালোবাসায় অপূর্ণতা করে দিয়েছি, আমাকে এই জন্য সহ্য করতে পারে না। ওই তো অনেক খারাপ একটা ছেলে। আপু তো আর জানতো না। ওর একটা ব্যবস্থা করতে হবে।
তোমাকে কিছু করা লাগবে না, ওর পিছনে গোয়েন্দা লাগানো আছে, ওরা যা ব্যবস্থা নিয়ে নিবে। কি বলো? গোয়েন্দা লাগানো আছে মানে? আমার এক ফ্রেন্ড গোয়েন্দা বিভাগে আছে, ওকে সব বলছি, ওরা নাকি ওর সম্পর্কে খোঁজ নিচ্ছে, সময় হইলে ওর খেলা খতম করে দিবে। নদী আয়নের কথা শুনে আয়নকে নিচে ফেলে বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। আয়ন নদীর সাথে দুষ্টামি করতে লাগলো। নদী বলে ওঠে, ছাড়ো, গোসল করে রান্নাঘরে যাই। যেতে হবে না, বাহির থেকে খাবার অর্ডার দিয়ে দেই। না, বাহিরে খাবার খেয়ে খেয়ে নিজের কি হাল করছো? আয়ন নদীর কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আরো একদিন খাইলে কিছু হবে না, শুয়ে থাকো তো। জি না, ছাড়ো। নদী আয়নের থেকে জোর করে ছুটে দৌড়ে পাশের রুমে চলে গেল। আয়ন উঠে গোসল করতে চলে গেল। আয়ন গোসল করে বের হইলে দেখে ফোন বাজছে। আয়ন কল রিসিভ করলো। হ্যাঁ দোস্ত বল। দোকানে আসবি না? বাসায় কেউ নাই, আমি আর তোর ভাবি ছাড়া। ও বুঝে গেছি, থাক তাহলে। ওকে, ধন্যবাদ ডিয়ার। ওকে, ধন্যবাদ দেওয়া লাগবে না, চাচু ডাক যেন শুনি। যাস শালা। রাকিব আয়ন হেসে দিল। আয়ন কল কেটে দিয়ে হেয়ার ড্রাই করে চুল আস্তে নিয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে নদীর রান্নাঘরে। আয়ন আস্তে আস্তে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, জান হেল্প করবো নাকি? জড়িয়ে ধরে থাকলে হবে, আর কোনো হেল্প লাগবে না। ওকে। আয়ন নদীকে জড়িয়ে ধরে দুষ্টামি করতে নিলে নদী পিছনে ঘুরে রাগে লুক নিয়ে তাকালে। আয়ন বাচ্চাদের মতো মুখ করে বলে, জান এভাবে তাকাও কেন, ভয় লাগে তো। যাও, তোমাকে আর হেল্প করা লাগবে না, আমি খাবার গরম করে আসছি, যাও। একসাথে খাবার গরম করি না, আর নিজেরাও গরম হয়ে যায়, আসো। আয়নের কথায় নদী লজ্জায় হালকা ধাক্কা দিয়ে বলে, দরকার নাই, আপনি যান। আয়ন নদীকে টান দিয়ে কাছে নিয়ে এসে মুখের উপর চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে ঘুরে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করে বলল, আমার তো দরকার আছে জান। এই ছেলে তো দেখছি খুব দুষ্টু হয়ে গেছে, এমন জায়গায় মারবো না, দুষ্টুমি করা বের হইবে। এই তোমার গুন্ডি রূপ নিয়ে এসো না তো। আমার বিয়াইন বউটা সুন্দর, ওই ছোটকালের প্রতিবেশী আপু খুব জঘন্য ছিল। কি? আমি তোর বোন আর আমি জঘন্য ছিলাম? আস্তাগফিরুল্লাহ। কি বলো বোন, কেন হবে? আর আমি তো আগের কথা বলছি, আগে তো তোমাকে আপু বলে ডাকতাম, আর তখন তুমি ছিলে গুন্ডি। আপু বললে কেন? তুমি আমাকে পেঁচানো শুরু করছো, খুব চালাকি তাই না? নদী দাঁতে দাঁত চেপে হাসি দিলে আয়ন হেসে দিয়ে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। নদীকে সরিয়ে দিয়ে খাবার গরম করে নিল। 1 বছর পর আয়ন নদীর সামনে দাঁড়িয়ে আছে। নদীর চোখে পানি গড়িয়ে পড়ছে। আয়ন নদীকে কিছু বলার আগেই আয়নকে থাপ্পড় মেরে বলল, আয়ান, ওই মেয়েটা কে? আমি কি তোমার শারীরিক সুখ দেই নাই? আমি কি তোমাকে ভালোবাসি না? এত মানুষের চোখের আড়ালে আমি তোমার সব শখ আমি পূর্ণ করার চেষ্টা করি না? আমার ভালোবাসায় কি এমন কমতি হইল যে তুমি ওই মেয়ের কাছে গেলে নিজের সুখ খুঁজতে? নদী, তুমি যা ভাবছো তেমন কিছু না। নদী, আমার কথাটা সম্পূর্ণ শুনো। চুপ করো, একদম চুপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। শোরুমের নাম করে তুই মেয়েদের সাথে এইসব করস? কেউ তো আর আসে না এখানে দেখতে, এই জন্য তো তুই এখানে থাকোস। কত মেয়ের সাথে নিজের শরীরের তৃপ্তি মিটিয়েছিস তুই, বল? নদী, তুমি ভুল বুঝছো, আমার কথাটা তো শুনো। নদী রেগে আরো কয়েকটা থাপ্পড় মেরে বলে, কি ভুল বুঝছি? হ্যাঁ, এই ভিডিওগুলো মিথ্যা, এই পিকগুলো মিথ্যা। হ্যাঁ, তুই আর কোনো দিন আমার সাথে যোগাযোগ করতে আসবি না। আজ থেকে তোর রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইন করে দিস। আমি আমার বাবা মায়ের পছন্দে বিয়ে করব। নদী, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিছু করি নাই, তুমি আমাকে ভুল বুঝছো। তুই কেমন মানুষ রে? এত প্রমাণ থাকার পরও বলস তুই কিছু করস নাই? তোর সাথে কোনো কথা নাই। তুই যদি আমার পিছনে আসোস আর মিথ্যা বলস তাহলে আমার মরা মুখ দেখবি। তুই একদম আমাকে মিথ্যা বোঝাতে আসবি না। আর নদীর হাত ধরতেই নদী আয়নকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। আয়ন রেগে ছাদের রেলিংয়ে ঘুষি মারল। আয়ন বসে বসে ভাবতে লাগলো, কাজটা একদম ভালো করলি না, তোকে আমি কি যে করব। আয়ন রেগে নিচে নেমে গেল। নিচে গেলে রাকিব আয়নকে ধরে বলল, এই ভাবি তোর সাথে উপরে ছিল নাকি? ভাবি মনে হয় কান্না করতে করতে বের হয়ে গেল। ওই মেয়েটা নদীর ফোনে কিছু এডিট পিক ভিডিও দিয়েছে, ওই আমাকে ভুল বুঝে চলে গেছে। মানে ক্লাবে একটা মেয়ে আমাকে প্রপোজ করছিল না, আমি যে রিজেক্ট করে দিয়েছিলাম, যেন আমাকে জোর করতে নিয়েছিল। ওইখানে কিছু ফুটেজ নিয়ে এডিট করে এমন ভাবে করছে মনে হচ্ছে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করছি।
আমার মন চাচ্ছে ওর চুল ধরে ঘুরাই। ওই তুলিকে না দিয়ে নদীকে কেন দিলি? আমি রেগে বলে দিয়েছিলাম নদীকে আমি ভালোবাসি। তো ভাবিকে বুঝিয়ে বলবি না? কি বলবো, আমার কথা শুনছে নাকি? কথা বলার সুযোগ না দিয়ে চলে গেছে। থাক, ওই মেয়েটার 12টা না বাজিয়ে শান্তি লাগবে না। আয়ন কথাটা বলে চলে গেল বাইক নিয়ে। রাকিব আয়নের পিছন পিছন যেতে লাগলো। আয়ন সোজা হোস্টেলে চলে গেল। আয়ন ঢুকতে চাইলে ঢুকতে পারলো না। আয়ন বাহিরে বসে থাকলো। মেয়েটা বের হলে আয়ন বলে ওঠে। ওই শোনো, এদিকে আসো তো। আয়নের কথা শুনে মেয়েটা খুশি হয়ে বলে, আমাকে ডাকছো? আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, তোমাকে ডাকছি। আয়নের কাছে গেলে আয়ন রাগী লুক নিয়ে তাকিয়ে বলে, এই তুই নদীকে কি ভিডিও দিয়েছিস? তোর সাথে আমি শারীরিক সম্পর্ক করছি। থাপ্পড় চেনস? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এখন আমার সাথে যাবি, নদীকে সব সত্যিটা বলবি, না হলে তোর খবর আছে। আয়নের কথা শুনে মেয়েটা কিছু না বলে মুচকি হাসি দিয়ে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন ভেবাচিকা খেয়ে গেল। আয়ন ধাক্কা মারলে মেয়েটা রাস্তায় পড়ে গেল। মেয়েটা হাসি মুখে বলে, চান হয়ে গেছে? নদীর কাছে আরো 4টে পিক চলে গেছে। আমার তুমি না হলে আমি কাউকে তোমার হতে দিব না ডিয়ার। মেয়ে মানুষ, আমার ধৈর্য পরীক্ষা নিস না। মেয়েটা উঠে ফ্লাইং কিস দিয়ে বলে, জানো, তোমার এই রাগ দেখতে আমার ভালো লাগে। তুমি রেগে গেলে তোমার দেখতে শুধু আদর করতে মন চায়। তোমার ঠোঁটগুলো মন চায়। আর কিছু বলার আগে আয়ন ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। রাস্তায় কিছু ছেলেরা আসতে যাবে তখন রাকিব বলে ওঠে, আয়ান, এখান থেকে চল, পরিবেশ ভালো লাগছে না। রাকিব জোর করে আয়নকে বাইকে উঠিয়ে ওইখান থেকে নিয়ে যেতে নিল। আয়ন রেগে পিছনে তাকিয়ে বলে, তোকে আমি দেখে নিব। আয়নের কথা শুনে মেয়েটা ফ্লাইং কিস দিয়ে হাসতে লাগলো। মেয়েটা ওর বান্ধবীকে ডাক দিয়ে নিয়ে চলে গেল। আয়নের ফোন বেজে উঠলো। আয়ন বাইক থামিয়ে কল রিসিভ করতে নদী বলে উঠল, কুত্তা, তুই এই মেয়ের সাথে দেখাও করতে গেছস? এতটা নিচে কিভাবে নামতে পারলি? আমার কি দোষ ছিল এইভাবে আমাকে কেন ঠকালি? আমি তো শুধু তোকে ভালোবেসেছিলাম। আমি তো তোর কথা মতো চলতাম, তারপরও কেন আমার সাথে এমন করলি? আমি তোর জন্য জীবন দিয়েও তোর মনের মতো হব না। যাই হোক, আমি আজ বিয়ে করব। বিয়ের দাওয়াত খেতে আসিস তুই। নদী, দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। জান, তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল। চুপ কর তুই। আমাকে একদম জান বলবি না। তোর মুখে আমি আমার নামও শুনতে চাই না। তোকে আমি ঘৃণা করি। আই হেট ইউ, জাস্ট হেট ইউ। ডিভোর্স লেটার পেয়ে যাবি আজকের ভেতরে। তোর মতো চরিত্রহীনের জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আয়ন কিছু বলতে যাবে, সাথে সাথে নদী কল কেটে দিল। আয়ন বারবার নদীকে কল দিতে লাগলো। রাকিব বলে ওঠে, ভাবি কি বললো? ওইখানে গেছি, সেই পিকগুলো পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারছি না কখন পিক তুললো। উপর থেকে একজন তুলছে, আমি ভাবছি সেলফি হয়তো তুলছে। কোন মেয়েটারে? ওর বান্ধবী, ওর সাথে যে থাকে ওই মেয়েটা। তোর জন্য এইসব হয়েছে। বললাম যে ক্লাবে যাব না, তুই জোর করে পার্টিতে নিয়ে গেলি। কে জানতো ওই মেয়ে এমন করবে? আচ্ছা শোন, তাড়াতাড়ি দোকানে যেতে হবে, অনেক কাজ জমে গেছে। চল। বাট ভাবির কাছে যাবি নাকি? রাতে যাব। ওকে চল। আয়ন রাকিবের সাথে চলে গেল। আয়ন রাকিব দোকানে গিয়ে কাজ করতে লাগলো। কেতার চাপে আয়ন রাকিব বিক্রি করতে লাগলো। অবস্থা খারাপ হয়ে গেল। আয়নের কাছে একটা পার্সেল আসলো। আয়ন রিসিভ করে পার্সেলটা রেখে কাজ করতে লাগলো। রাকিব বলে ওঠে, কিসের পার্সেল রে? জানি না, পরে দেখবো, এখন কাজ কর। রাত 10টায়। আয়ন বলল, থাক, বাসায় গেলাম। ওই তোর পার্সেল নিয়ে যা। আয়ন পার্সেলটা হাতে নিয়ে বক্স খুলে ভিতরে চিরকুট সাথে কাগজ দেখলো। আয়ন চিরকুট হাতে নিয়ে দেখে লেখা আছে, এখানে তোর দেওয়ার সব কিছু আছে, সাথে ডিভোর্স লেটারটা সাইন করে দিস। 11টায় লোক আমাকে বিয়ে করে নিয়ে যাবে। ভালো থাকিস তোর গার্লফ্রেন্ডকে নিয়ে। গুড বাই। আয়ন ডিভোর্স কাগজ খুলতেই বসে পড়ে। রাকিব এসে কাগজটা হাতে নিয়ে চমকে গেল। ডিভোর্স লেটার? ওই সত্যি দিল, বিশ্বাস হচ্ছে না। আমাকে একটু বলার সুযোগও দিল না। এখন চল ভাবির কাছে। আর 11টায় বিয়ে মানে, চল আয়ান। আয়ন কাগজটা তুলে ফোনের দিকে তাকালে দেখে অনেক SMS কল এসেছে নদীর বিয়ের জন্য। নদীদের বাসায় যাইতে বলেছে রূপা। আয়ন SMS গুলো দেখে ফোনটা পকেটে দোকান বন্ধ করে দুজন বাইক নিয়ে বের হয়ে গেল। আয়নের চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। আয়ন রাগে দুঃখে বাইক স্পিডে চালাতে লাগলো। হোস্টেলের সামনে গিয়ে
দারুণকে লুকিয়ে আয়ন ভিতরে ঢুকে সোজা ওই মেয়েটার রুমে গিয়ে মুখ বেঁধে রাকিব আয়ন ওকে নিয়ে পিছনে গেট দিয়ে বের করে নিয়ে বাইকে তুলে নিয়ে যেতে লাগলো। মেয়েটা ছুটার চেষ্টা করতে লাগলো। আয়ন বলে ওঠে, বেশি বুঝিস না, পরে হাত পা ভেঙে যাবে তোর, চুপচাপ বসে থাক। মেয়েটা চুপচাপ বসে থাকলো। 20 মিনিটের ভিতরে নদীদের বাসায় চলে গেল। আয়ন বলে ওঠে, রাকিব, এইটাকে তুই দেখ, আমি ভিতরে যাচ্ছি, তুই ওকে নিয়ে আয়। আয়ন বাইক থেকে নেমে দৌড়ে যেতে লাগলো। আয়ন কলিং বেল জোরে জোরে বাজাতে লাগলো। রূপা এসে দরজা খুলে দিল। আয়ন দৌড়ে ভিতরে ঢুকলো। রূপা অবাক হয়ে গেল। আয়ন দৌড়ে গিয়ে বসার ঘরের ভিতরে গিয়ে বলল, নদী। আয়নের কণ্ঠ শুনে সবাই পিছনের দিকে তাকালো। আয়নের দিকে তাকালে তুলি আয়নকে ধরে বলল, বাহ, ঠিক সময় এসেছো। বিআইন কবুল বলেন। আর কতক্ষণ বসে থাকবেন? এই হাত ছাড়ো তো। আয়ন তুলির হাত সরিয়ে দিয়ে বলল, ওই বেয়াদব, নদীকে নাম ধরে ডাকছিস কেন? বেয়াদব একটা। আয়ন ডাইনিং টেবিলের সামনে থেকে চেয়ার নিয়ে এসে নদীর সামনে চেয়ারে বসে বলল, কবুল বলেন বিআইন, বলেন বলেন। ভাবি কি করছেনটা কি? ওই আমি এদিকে কাকে ভাবি বলো? রাকিব চুপ কর। আম্মু, আমিও বিয়ে করব, এইটা আমার গার্লফ্রেন্ড। আয়নের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। আয়ন মেয়েটার হাত টান দিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়ে মুখ থেকে রুমাল খুলে ফ্লোরে ফেলল। নদী চমকে উঠল। নদী উঠে দাঁড়িয়ে বলল, সোনালি তুই? নদীর কথা শুনে মেয়েটা বলে, হ্যাঁ আমি। তোর বিয়ে আর আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে চলে আসলো। তোর বিয়েতে দাওয়াত খাইতে তুই তো আর দাওয়াত দিবি না? তার মানে তুই ইচ্ছে করে এই অয়নকে ফাঁসিয়েছিস? নদীর কথা শুনে সোনালি বলে, ভাসাবো কেন? একে অপরকে ভালোবাসি। আর তুই বিয়ে করে নে, আমরা ও করবো। রাকিব মেয়েটার গালে সজোরে থাপ্পড় মারে। আয়ন বলে ওঠে, ওই তোর হবু ভাবিকে থাপ্পড় মারলি কেন? নোংরামির একটা লিমিট থাকে। ভাবি, এই মেয়ে আয়ানকে মিথ্যা ফাঁসাইছে। আয়ান ক্লাবে গেছিল, সত্য কথা, আমাদের এক ফ্রেন্ডের বার্থডে পার্টি দিয়েছিল। সেখানে এই মেয়েটা আয়ানকে প্রপোজ করেছিল, বাট আয়ান সোজা রিজেক্ট করে দেয়। আয়ানকে ওই জোরাজুরি করে। আয়ান সোজা থাপ্পড় মেরে বলেছিল, ওই তোমাকে ভালোবাসে। সেখান থেকে শুরু করে তোমাকে ভিডিও এডিট পিক সব কিছু দিয়েছে। আর আয়ান রেগে তখন ওর সাথে দেখা করতে যায়, বাট ওই জড়িয়ে ধরে ওর ফ্রেন্ডকে দিয়ে পিক তুলে তোমাকে পাঠিয়ে দেয়। তুমি তো জানো আমরা দুই ফ্রেন্ড কেমন, তারপর তুমি এমন কেন করলে? রাকিবের কথা শুনে নদী থ হয়ে গেল। নদী রেগে ওনা ফেলে দিয়ে সোনালির দিকে আসতে যাবে। সোনালি দৌড় দিতে যাবে। নদী চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, শয়তান সেটি, তুই ইচ্ছে করে আমাদের মাঝে ঝামেলা করছিস। তুই তো জানতি অয়ন আমার হাজবেন্ড হয়। তুই আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে আমার স্বামীকে ফাঁসিয়ে আমার চোখে খারাপ করছিস। বেশ করেছি। তুই আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিলিস না? তোর জামাইকে আমি কেড়ে নিবই, এটাই স্বাভাবিক। আমার জামাইয়ের দিকে চোখ তুলে তাকাইছিস না? তোর চোখ আমি তুলে ফেলবো। নদী সোনালির চোখে আঙ্গুল দিতে যাবে, সাথে সাথে আয়ন ধরে ফেল আর নদীকে টান দিয়ে সরিয়ে দিল। সোনালিকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমার হবু বউকে মারার সাহস আপনাকে কে দিয়েছে? আর আপনার স্বামী তো আমি না, আপনি কাকে স্বামী বলেন? হ্যাঁ, আমার হবু বউয়ের থেকে দূরে থাকেন। আয়ন, আমার মাথা ঠিক ছিল না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই সোনালির বাচ্চা ওইটা ছিল, আমি বুঝতে পারলে জীবনেও তোমাকে সন্দেহ করতাম না। আমি ভেবেছিলাম অন্য কোনো মেয়ে। ওই এমনভাবে ওইগুলো দিয়েছে, ওর পেছনের সাইড ছবিতে কিভাবে বুঝবো? এত কথা শুনে আমার লাভ নাই, আপনি বিয়ে করেন, তারপর আমি ওনাকে বিয়ে করব। আয়নের কথা শুনে নদী রেগে আয়নের চুল ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আয়ন বলে ওঠে, ছাড়েন বলছি। ওকে বিয়ে করার শিক্ষা মিটিয়ে দিব। আর শয়তান সেরি, যার জন্য আমার সংসারে অশান্তি তুলে দিয়েছিস, শয়তান সেই জেলে বসে আছে, যা গিয়ে নেগা। ওই কুত্তা সব মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে, ভোগ করে যা তোর ভালোবাসার মানুষকে দেখে আয়। আর তোর জন্য আমি আমার জামাইকে ডিভোর্স লেটার পাঠিয়েছি, তোকে আমি খুন করব। কি সব বলছিস? একদম বাজে কথা বলবি না ওর নামে। আমি বাজে কথা বলছি? তুই যা থানায় গিয়ে দেখে আয়। ওর আসল নাম মেঘ চৌধুরী, যা দেখে আয়। ওয়েট, তোকে ভিডিও দেখাই, তাই বুঝবি। এই ফোন দাও। নদী জোর করে আয়নের পকেট থেকে ফোন নিল। সবে ওদের কর্মকাণ্ড দেখতে লাগলো। নদী ভিডিও চালু করে দিলে সোনালি থমকে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো।
সোনালি কান্না করতে করতে বলে, ওকে আমি মেরেই ফেলবো, এত জঘন্য। আয়ান আমাকে ক্ষমা করে দিও, আমি ওর উপরে প্রতিশোধ নিতে গিয়ে তোমার সাথে এমন করেছি। আর নদী আমাকে ক্ষমা করে দে, আমার রাগের মাথা ঠিক ছিল না, তোদের দুজনকে হ্যাপি দেখে আরও মাথা বিগড়ে গিয়েছিল। তুই অনেক লাকি, আয়ানের মতো হাজবেন্ড পেয়েছো। আমি লাকি। তোর জন্য আমি আমার জামাইকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। তোকে মেরে ফেলতে মন চাচ্ছে, আমার চোখের সামনে থেকে যা, না হলে আমি তোকে খুন করে ফেলবো। সোনালি কান্না করতে করতে দৌড়ে চলে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে কান ধরে বাচ্চাদের মতো তাকিয়ে বলে, আই এম সরি। আমার হবু বউকে বের করে দিলেন কেন? রাকিব আমার বউটাকে নিয়ে এসে দে, আর কাগজটা দে, সাইন করে দেই। আয়নকে টান দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আই এম সরি। আমার জায়গায় তুই থাকলে আমার মতো কাজ করতে। আই এম সরি, আমার জায়গায় তুমি থাকলে আমার মতোই কাজ করতে। কোন মেয়ে নিজের স্বামীকে এইভাবে অন্য মেয়ের সাথে দেখলে সহ্য করবে? আমার মাথা ঠিক ছিল না, তাই আমি যা না তাই বলেছি। এসব হচ্ছেটা কি? আমাকে কেউ বুঝাবে কি হচ্ছে? আয়নের আম্মুর চিৎকার শুনে নদী রাকিব আয়ন চমকে উঠল। নদী আয়নকে ছেড়ে দিয়ে ভাই আয়নের হাত ধরে নিচের দিকে তাকালো। আয়ন বলে ওঠে, প্লিজ সবাই আমার পুরো কথাটা শুনবে, তারপর যা ইচ্ছে বলবে। কি শুনবো রে? আমাদের না জানিয়ে বিয়ে করে বসে আসস আর সবার সামনে ভাব দেখাস বিআইন বিআই। আমি জানতাম নদী বেআইনের সাথে আয়ানের কোনো সম্পর্ক আছে, আজকে প্রমাণও হয়ে গেল। নদী, তুই আয়নকে কোন হিসেবে বিয়ে করছস আমাদের না জানিয়ে? এই ফ্যামিলিটা খুব চালাক। আম্মু দেখছো ওই মেয়ের এত প্রশংসা করতে? না, দেখো এক বোন তো ঢুকেছে, আবার আরেক বোনকেও আয়ানের সাথে বিয়ে দিয়েছে। এইগুলো সব এই ফ্যামিলির প্ল্যান। ওরা ইচ্ছে করে আয়ানকে ফাঁসিয়েছে নদীকে দিয়ে। আতিয়া নদীকে নিয়ে বাজে কথা বলে আয়ন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আয়ন ধমকে সুরে বলে ওঠে, জাস্ট সেটা বাপু, যা জানো না তা নিয়ে একদম কথা বলবে না। আম্মু আমার কথা শোনো। আমি রাকিব হোস্টেলে থাকতাম, তখন ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। নদীর সাথে আমাদের পড়তো না। নদী আগে অনেক রাগী বদ মেজাজি ছিল। বয়েজ হোস্টেলের পাশে গার্লস হোস্টেল ছিল। খেলার সময় ওনাকে বল মেরে দিয়েছিলাম, ব্যথায় উনি অজ্ঞান হয়ে যায়। সেই দিন থেকে আমাদের গ্রুপের সাথে শত্রুতা শুরু হয়। ওনার সাথে যখন দেখা হইতো একটা একটা ঝামেলাই হইতো, উনি ধরে মারতো। একদিন আমরা 3 জন গার্লস হোস্টেলে দেয়াল টপকে চোরের মতো ঢুকছিলাম মেয়ে সেজে। আয়ন সব কিছু খুলে বলতে লাগলো। বলা শেষ করে বলো, 2 জন পালিয়ে গেলে আমি যেতে পারি না। সবাই আমাদের 2 জনকে ভুল বুঝে বিয়ে করিয়ে দেয়, আর 2 জনের হোস্টেল থেকে 2 জনকে বের করে দিয়েছিল। তোমাকে মিথ্যা বলেছিলাম যে এখানে ভালো লাগছে না, তাই বাসা ভাড়া থাকতে চাই। 2 জন পর একসাথে বাসা ভাড়া নিয়েছিলাম। আমাদের মাঝে সাপ বেজির মতো সম্পর্ক ছিল। 1 মাস তার সাথে থাকার পর তো এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকা চলে আসি। তারপর আর আমাদের দেখা হয় নাই। 1 বছর আগে যখন উনি আমাদের বাসায় আসলো, তখন ওনাকে দেখে অবাক হয়ে যাই। তারপর যা যা হয়েছে সব জানো। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি বলে ওঠে, এই জন্য রাকিব আর তোমার বেআইনদের গ্রুপে প্রায় মেয়ে চেনে, আর বেআইন কি পছন্দ করে না করে এই জন্য তোমরা দুজন সব জানো। এত কিছু হয়ে গেছে আর আমাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করলো না তোমরা? নদীর আম্মু নদীর গালে থাপ্পড় মেরে বলে, তুই তো আমাদের বলতে পারতি, শুধু শুধু আমার ভাতিজিকে এখানে নিয়ে এসে এভাবে বেজ্জতি করার মানে কি? আয়ন নদীর হবু হাজবেন্ডের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আই এম সরি। নদীর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আজকে দোকানে অনেক ভিড় ছিল জন্য ওকে যে সব প্রমাণ করব সেই সুযোগও আমি পাই নাই, আর ভাবতে পারি নাই ওই রেগে সত্যি সত্যি ডিভোর্স লেটার দিবে আর বিয়ে করবে। আমি ভেবেছিলাম হুমকি দিচ্ছে, কিছু করবে না, বাট এর মাথার তার ছিঁড়ে গেছে একেবারে। আয়নের কথা শুনে ছেলেটা বলে ওঠে, সমস্যা নাই, যাই হোক তোমরা আর নিজেদের মাঝে তৃতীয় ব্যক্তি টেনে নিয়ে এসো না। আতিয়া বলে ওঠে, বিয়ে করছো ভালো কথা, আমাদের একবার জানানো দরকার পড়লো না? আমার ননদ যে তোকে নিয়ে এত স্বপ্ন দেখলো, সেগুলার কি হবে? হ্যাঁ আয়ান, নদী, তোমরা এটা একদম ঠিক করো নাই।
আমাকে একবার বলতে পারতে? তুলি আয়ানকে নিয়ে কত স্বপ্ন বেঁধেছে, সব কিছু এক নিমিষেই তোমরা শেষ করে দিলে। তুলি চুপ করে থাকবে নাকি সত্যিটা বলবে? আমি কিভাবে বলবো? সেই বলতে পারে না। আপু, আপনার ননদকে আমি ভালোবাসি, আর তুলিও আমাকে ভালোবাসে। রাকিবের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। রূপা বলে ওঠে, এই তার কাহিনী? এই জন্যই তো বলি দেবরজি আগে তো এত বাসায় আসেন নাই, হঠাৎ করে এত ঘন ঘন এখানে আসার কারণ কি? রূপার কথা শুনে তুলি রাকিব লজ্জা পেয়ে গেল। আয়নের আব্বু বলে ওঠে, যা হবার হয়েছে, কাজী সাহেব ওদেরকে নতুন করে বিয়ে পড়িয়ে দেন। আয়নের কাছে এসে নদীর হবু হাজবেন্ড পাগড়ি মাথায় দিয়ে বসিয়ে দিল। তুলি নদীকে বসিয়ে দিল। আয়ন বলে ওঠে, বিয়ে করব না, খালি সন্দেহ করে, কিছু না করলেও বকাঝকা করে মারে। আমি তো সিনিয়র বউ, তোকে মারবো, শাসনও করব, আবার বুঝতে পারছস? নদী কলার ধরে কথাগুলো বলে সবই হেসে দিল। আয়ন বলে ওঠে, বেয়াদব, জামাইয়ের কলার ধরে। নদী মারতে যাবে, আয়ন হাত ধরে বলে ওঠে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দেন। দুজনে বিয়ে পড়ানো শেষ হলে আয়ন নদীকে বলল, প্রমিস করো আর ভুল বুঝবে না, আগে বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিবে। আর কান ধরে বলো, আয়ান আমি আর তোমাকে মারবো না, বকা দিব না। আয়নের কথা শুনে নদী আয়নের কান ধরে বলে, আমি কান ধরে বলছি, বেশি বুঝলে মারবো, মেয়েদের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। নদীর কথা শুনে সবাই হেসে ফেলল।